স্বাগত ৭১ জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, ৭১ জার্নাল সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান, যেখানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় আমরা একে একে সেগুলো জানিয়ে দিই। শুধু জানিয়ে দিই না, সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সেই সমস্ত অতিথিরা যুক্ত হন, আমরা তাদেরকে প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তারাও আমাদেরকে খবরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল এবং আছেন জামাতে ইসলামী দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা সময়টা দেওয়ার জন্য। এবং আজকে দিনভর তো অনেক কিছু ঘটেছে, এর মধ্য থেকে আমরা জামাতে ইসলামীর দক্ষিণ মহানগর জামাতে ইসলামীর যে আয়োজনটা ছিল সেখান থেকে কিছু বক্তব্য আছে বিএনপি মহাসচিবের বক্তব্য, এবং একই সঙ্গে ৫ আগস্ট কি হতে যাচ্ছে সেটা নিয়ে, এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্টেটমেন্ট ছিল, সেগুলোর একটু আলাপ করার চেষ্টা করবো। এবং দর্শক, এই পুরো আয়োজনে তো আপনারাও আছেন এবং ধাপে ধাপে অনলাইনে বিভিন্ন অতিথিরা যুক্ত হবেন এবং আমরাও তাদেরকে প্রশ্ন করার চেষ্টা করি। সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন। শামসুল আলম লিটন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো হতো যদি আপনাকে ঠিক স্টুডিওতে পাশে পেতাম, কিন্তু আজকে আপনি ইউকে থেকে যুক্ত হয়েছেন এবং সিনিয়র সাংবাদিক বলছি বটে, কিন্তু আপনি একজন সলিসিটার। আইনের দিক নিয়েও আপনার সঙ্গে কথা বলার সুযোগ নিশ্চয়ই হবে। এবং আগেই তো জানিয়েছি আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, যে এই দুজনকে আপনি খুব ভালো মতো চেনেন। বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল আছেন এবং আছেন জামাত ইসলামী দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সালাউদ্দিন আইয়ুবী, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। একটু আগে ১১টার সংবাদ আমরা পড়ছিলাম এবং সেখানে একদম শুরুর যে প্রতিবেদনটা সেটাই ছিল ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের যেই আয়োজনটা ছিল সেখানে, এবং সেখানে বেশ জ্বালাময়ী বক্তব্য দেখলাম জামাতের শীর্ষ নেতা যারা ছিলেন। এর ভিতরে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যটা আমাদের সব গণমাধ্যম শিরোনামে রেখেছে, যেখানে তিনি বলছিলেন, একটা আলটিমেটামই দিয়ে দিয়েছেন যে আগামী ৫ মাসের মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পালানোর পথ খুঁজতে হবে সরকারকে। একই সঙ্গে দাবি না মানলে পল্টন থেকে আগামী ৫ আগস্ট আন্দোলনের নতুন ডাক আসবে। এটা একটা কথা। গতকাল আমরা জামাত আমিরের একটা বক্তব্য শুনছিলাম যে ফ্যাসিবাদের ফটোকপি পুরোপুরি দেখা যাচ্ছে সরকারের মধ্যে। আমি আসলে সাধারণ মানুষের বক্তব্যটা একটু জানতে চাই, তাদের অনুভূতির জায়গা থেকে, যে এই সমস্ত কথাগুলো যখন আসছে আপনাদের দিক থেকে খুব সিরিয়াসলি আমরা নিব, নাকি এটা রেটরিক মেঠো রাজনৈতিক বক্তব্য হিসেবে আমরা কাউন্ট করব? আদৌ কি আলটিমেটাম কাউন্ট করবো এটা আগামী ৫ মাস? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল ভাই সহ আরেকজন আলোচক আমাদের মাঝে আছেন। সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়েই এখানে শিরোনাম দেখলাম। তার মধ্যে একটা আলোচনা হলো জুলাই মাস মানে শেষ হওয়ার পথে, শেষ হয়ে এখন আগস্ট মাস চলছে। ৫ই আগস্ট পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই এই জুলাইয়ের আলোচনাটা খুবই প্রাসঙ্গিক হয়ে থাকবে। এই প্রাসঙ্গিকতা থেকে এই সময়ের যে প্রত্যাশা, এই সময়ের যে আকাঙ্ক্ষা, এটাকেই আমি মনে করি সবার আগে দেখা উচিত, এবং সেটাই একটা গণবান্ধব সংগঠন হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী দেখছে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের যেই চিন্তাগুলোকে অ্যাকোমোডেট করার জন্য ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল, সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে তার প্রেক্ষিতে যে জুলাই সনদের প্রেক্ষিতে যে গণভোট হয়েছে, সেইটাকে বাস্তবায়ন করাটাই হলো মানুষের এই সময়ে জুলাই আগস্টের যেই অনুভূতি, আকাঙ্ক্ষা, সেটা। সুতরাং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার এখন পর্যন্ত যেহেতু সায় দিচ্ছে না, এখন পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন করবে বলে কোনো আশ্বস্ত করেনি সরকার, সুতরাং ধরাই যায় সরকার এই সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়নি যেটা বাস্তবায়ন করবে। বাংলাদেশ জামাত ইসলামী চায় এটা বাস্তবায়ন হোক, বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে সে সংকটটা দূর হোক। সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে বলে আসছে, আজকে নতুন না, বা আজকে যাত্রাবাড়ির এই ইয়েতে নতুন করে বলেননি, বরং সবসময় জামাত ইসলামী বলে আসছে, যদি সরকার সেই সিদ্ধান্তে অটল থাকে যে কোনোভাবে গণভোট বাস্তবায়ন করবে না, তাহলে অবশ্যই জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম আরো কঠোরতর আন্দোলনের দিকে বাংলাদেশ জামাত এটা নাহিদ ইসলাম বলেছে যে যদি এটা বাস্তবায়ন না করে সরকার ৫ বছর পূরণ করতে পারবে না। এটা নাহিদ ইসলামের বক্তব্য ছিল বটে, কিন্তু এবার ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি ৫ মাস শব্দটি উল্লেখ করে দিয়েছেন। ৫ মাসের, যেহেতু ইতিমধ্যে সরকার 5 মাস পার করেছে, এটার সাথে 5 মাসের শব্দটা প্রাসঙ্গিক হয়ে যায়। আর আন্দোলন সংগ্রামে আলটিমেটামের জায়গাটা প্রত্যাশা থেকে তৈরি হয়। সরকার চায় যে দেশটা খুব সুন্দরভাবে চলুক, এইটা আমরা মনে করি।
সুতরাং মনে করার জায়গাটাতে যাতে কার্যে রূপান্তরিত হয়, এটা বাংলাদেশ জামাত ইসলামী হিসেবে আমরাও প্রত্যাশা করি। সে প্রত্যাশা থেকে এটা বলা। আর 5 মাসের যেই বক্তব্যটা, এই বক্তব্যটা এই 5 মাসের সাথে প্রাসঙ্গিক হওয়াতে হয়তো তিনি বলেছেন। এরকম কোনো সিদ্ধান্ত একাডেমিকভাবে অথবা ব্যক্তিগত মন্তব্য, এটা যেহেতু তিনি দলীয় মুখপাত্র, দলের মানে প্রধান ব্যক্তিদের একজন, সুতরাং তার বক্তব্যটা দলের বক্তব্য হিসেবে ধরে নেওয়াটাই আমি মনে করি সমীচীন হবে। এটা তার ব্যক্তিগত বক্তব্য হিসেবে ধরে নেওয়ার বিষয় না। আর জুলাই কেন্দ্রিক যেই ঘটনাগুলো ঘটেছিল বাংলাদেশে, তার মধ্যে অন্যতম ঘটনা ছিল যাত্রাবাড়িতে যেই খুনের ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে যে শুধু যাত্রাবাড়িতে এই 5ই আগস্টে প্রায় 85 জনকে এখানে শহীদ করা হয়েছে। সুতরাং এই জুলাই কেন্দ্রিক যে ঘটনাগুলো বলেছে, যাত্রাবাড়ি একটা গুরুত্বপূর্ণ স্পট হওয়াতে সেখানে জুলাইয়ের ইস্যুটাকে প্রাধান্য দিয়ে কথা বলা হয়েছে। তিনি সেখানে কিন্তু শুধুমাত্র এই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এই আলটিমেটের জায়গাটাতে কথা বলেননি। এখানে চলমান যে সংকট রয়েছে বাংলাদেশে এখন, মানে আমি বলবো যে একবারে ক্রুসিয়াল ক্রাইসিস যেটা চলছে, সেটা হলো গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুরে বিলের যে সংকট, এই সংকটগুলো নিয়েও তিনি কথা বলেছেন। এবং এগুলোর উত্তর না হলে বাংলাদেশের মানুষ আগামী 5 মাসের মধ্যে অথবা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সরকারের দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিবে, এইটা তিনি সেখানে বলার চেষ্টা বুঝতে পারছি। আসলে সারাদিন হবে আপনি যত চমৎকার করে ব্যাখ্যা করলেন, বোধহয় মানুষ এখন স্পষ্ট হলো। কিন্তু মুশকিল হচ্ছে আপনি ব্যাখ্যাটা না পেলে মানুষ হয়তো ধরেই রাখতো, কারণ তিনি স্পষ্ট করে বলেছেন আগামী 5 মাসের মধ্যে সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে পালানোর পথ খুঁজতে হবে। কাজে এটা যে আসলে ওই 5 মাসের সাথে মিলিয়ে 5 মাস বলা হয়েছে, বা জুলাই কেন্দ্রিক এবং সেটা যাত্রাবাড়ি সবকিছু মিলেমিশে একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে, তারপর সেখান থেকে বললেন, এটা স্পষ্ট হলো আপনার মাধ্যমে। আমি একটু সচেতন বাবুল এই বিষয়ে আপনার মন্তব্যটা জানতে চাই। গতকাল কিন্তু জামাত আমির স্পষ্ট করে বলেছেন সরকারের মধ্যে ফ্যাসিবাদের একটা ফটোকপি হুবহু দেখা যাচ্ছে। শোনেন, ফ্যাসিবাদ মানে হঠাৎ করে যদি বলে ফেলে ফ্যাসিবাদ, আমি জানি না কি কারণ উনি বলেছেন। হ্যাঁ, অবশ্যই উনি বলবার রাইট আছে, রাজনৈতিক বক্তব্য উনি দিতে পারবেন, যেটা হয় গালাগালিটা না করলেই হয় আর কি, বা অশ্লীল কটুবাক্য না করলেই হয়। তাদের সমস্ত বক্তব্যকে আমরা স্বাগত জানাই। দিস ইজ মানে ফ্রিডম অফ স্পিচ, মানে বক্তৃতার স্বাধীনতা। যেমন মিয়া গোলাম পরশ সাহেব বলছেন, এতে আমি কোনো দোষ দেখি না। রাজনৈতিক নেতৃত্ব বক্তব্য দিবেন, কথা বলবেন, পলিটিক্যাল থ্রেট থাকতে পারে, সবই থাকতে পারে, এগুলা মানে গণতান্ত্রিক সমাজে সাধারণত স্বাভাবিক। কিন্তু ওই গালাগালি, খিস্তি খেওর, নোংরা অশ্লীল শব্দ এগুলা দেননি, এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। এটা একটা জিনিস। আরেকটা হলো মিয়া গোলাম পরশের যে ইস্যুটা, উনি তো সংসদ সদস্য না, আপনি জানেন। খুলনা ডিভিশনে জামাতের চমৎকার রেজাল্ট, ভালো করেছে। উনি জামাতের সেক্রেটারি জেনারেল, উনি জিততে পারেন নাই। ওনার মনে খেদ আছে। এই পার্লামেন্ট উনি কতটুকু গ্রহণ করেন না করেন আমি জানি না। আর 5 মাস যদি আমরা সংসদ সদস্য থাকি, যদি বেঁচে থাকি, নাও থাকতে পারি, বা 5 মাস পরে হয়তো আর আমাদের থাকবে না সংসদ সদস্য, আমরা ধরেই নেই। তো ঠিক আছে, যদি ওনার কথা সত্য হয় ভালো। আর গুম বা ফ্যাসিবাদ কি ফ্যাসিবাদী ফটোকপি যেটা না, কি কারণে উনি বলেছেন আমি জানি না। ফ্যাসিবাদটা কি এটা বললেই তো আর হলো না। আপনার ফ্যাসিবাদ, প্রেক্ষাপটটা বলি, এটা লেবার পার্টির একটা প্রোগ্রাম ছিল, জান দেব জুলাই দেব শিরোনামে, এবং সেখানে নাসির পাটোয়ারি ছিলেন। ইদানিং আমি হবিগঞ্জের হামলা সবকিছু মিলে না, আমি লক্ষ্য করছি হবিগঞ্জে একটা হামলা হয়েছে। ঠিক আছে, কি কারণে হলো, কেন হলো, কতটুকু হামলা হয়েছে, পুলিশ কতটুকু ধৈর্য ধারণ করেছে, এটা পলিটিক্যাল ক্ল্যাশ হয়েছে, তার মধ্যে একজনের চোখে আঘাত লেগেছে, চোখ নষ্ট হয়েছে, কোনোটাই তো কাম্য না। একজনের চোখ কেন নষ্ট হবে? যারা হাজার হাজার মানুষকে অন্ধ করে দিলেন, তারা আজকে পিছনে বসে হাসছেন। তাদেরকে নিয়ে যতটা কথা না হচ্ছে, ওখানে রাজনৈতিক সংঘাতে একজনের চোখ গেছে, পুলিশও আহত হয়েছে, পুলিশের সাথে কিভাবে সেটাও আমরা দেখেছি, এবং এটার পরস্পরা কি সেটাও আমরা জানি। কোনোভাবেই কাম্য না কারো চোখ যাক, এর বিচারও হওয়া উচিত। অবশ্যই আমি সেটা বলবো, আমি রাজনীতি করি, কিন্তু এই পরিবেশটা কে তৈরি করলো, কি প্রয়োজন ছিল, কেন প্রয়োজন ছিল? ওই জন্যও তো আজকে বক্তৃতা দিচ্ছেন, গালাগালি করেছেন, খিস্তি খেওর করেছেন, আপনি বলেন। আর বক্তৃতার যে ব্যাপারটা, ফ্যাসিবাদের ফটোকপি, ফ্যাসিবাদটা কি ছিল? 1400 মানুষ গুম হয়েছে নাকি 14 জন হয়েছে? কত মানুষ মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে? কত মানুষ আপনি বলেন? ফ্যাসিবাদের আমি বলি, শেষ করি একটু 2 মিনিট, না শেষ করতে দিতে হবে প্লিজ। এই যে আয়না ঘর 41 ফিট বাই মানে 3 ফিট, হ্যাঁ 3 ফিট, আর এদিকে 41 ইঞ্চি, যেখানে দাঁড়ানো যায় না, এই ঘরগুলা দেখেছেন না? ডেথ মানে কূপ, মৃত্যু কূপ। কয়জন গিয়েছে সেখানে, কিভাবে গিয়েছে? ফ্যাসিবাদ কাকে বলে, কত প্রকার? আমি জাস্ট আপনাকে একটা পয়েন্ট বলি, তাহলে আলাপ করতে সুবিধা হবে। উনার বক্তব্যের যে জায়গাটা ছিল, সেটা হচ্ছে একটা ফ্যাসিস্ট আমল পার করা হওয়ার পর একটা গণভোট হলো, সেই গণভোটের মাধ্যমে পরিবর্তনটা প্রত্যাশিত ছিল, সেই গণভোটটাই বিএনপি উপেক্ষা করছে, এমন একটা বক্তব্য তিনি দিয়েছেন। তার প্রেক্ষিতে তিনি বলেছেন যে তাহলে তো ফ্যাসিবাদের ফটোকপি দেখা যাচ্ছে। ফ্যাসিস্টকে যদি এত হালকা করে ফেলেন, তাহলে মূল ফ্যাসিস্ট কোথায় যাবে?
হ্যাঁ, বাংলাদেশে ফ্যাসিবাদ কি? পরমতকে গ্রহণ না করা, ফ্রিডম অফ স্পিচ না থাকা, গুম থাকা, খুন থাকা, কথায় কথা হত্যা করা, ধরে নেওয়া যায়, বিচার থাকা না, আইনের শাসন না থাকা। তো এইগুলো কি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে হয়েছে? আছে। এই যে বললাম আয়না ঘরের কথা, আছে বাংলাদেশে এখন? কেউ গিয়েছে? কোন গণমাধ্যম বন্ধ হয়েছে বাংলাদেশে? বলে দিলেন কতজন মানুষ খুন হয়েছে পলিটিক্যাল ক্লাশ এই পর্যন্ত, এই 5 মাসে? বা কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে মানে এই মানে কথা বলার অপরাধে? তো ফ্যাসিস্ট আপনি বললেই তো ফ্যাসিস্ট হয়ে যায় না। বিএনপি ওই জায়গায় কখনো যায়নি, যাওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, আমি একটু শামসুল নিটোর বক্তব্যটা নিই, তারপর আমি একটা বিরতিতে যাব। বিরতি থেকে এসে বিষয়টা নিয়ে একটু দীর্ঘ আলাপ করবো। শামসুল নিটো, আপনি শুনছিলেন দুজনের বক্তব্য, এবং এই দুই বক্তব্যের পাশাপাশি আরেকটা বক্তব্য আপনাকে শোনাই। এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে বিএনপি সরকারের যে 5 মাসের পারফরমেন্স সেটা এখন মাইনাসে, সামনের দিনে এটা ধীরে ধীরে বরফে পরিণত হবে, অর্থাৎ বেশি মাইনাস হয়ে গেলে সেটা হিমশীতল হয়ে যায়, এটা তার বক্তব্য। সাংবাদিকতার চোখ দিয়ে আসলে আপনি বিশ্লেষণ করবেন এই 5 মাস কি আসলেই মাইনাস হওয়ার মতো অবস্থায় রয়েছে সরকার? যদি একটু অ্যানালাইসিস করে বলেন ছোট করে। জি, অনেক ধন্যবাদ। দুইজন মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, জি, দুইজনেই পার্লামেন্টারি ভাষায় আলোচনা করছিলেন, আমি খুব উপভোগ করছিলাম। এবং আমার ধারণা যে আজকে 71 জার্নালের দর্শক যারা আছেন তারাও একটা মিনি পার্লামেন্টই তারা দেখতে পাচ্ছেন। জি। 71 জার্নালের সালাউদ্দিন আইয়ুবী বিরোধী দলীয় সদস্য হিসেবে অত্যন্ত দায়িত্বশীল বক্তব্য রাখেন, এবং শহীদুল ইসলাম বাবুল খুবই আউটস্পোকেন বিশ্ববিদ্যালয় জীবন থেকে, তো খুবই স্পষ্টভাবে কথা বলেন, রাগ ঢাক রেখে নয়। এটি তো ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট। এখন কথাটা হচ্ছে যে কতগুলো প্রশ্ন এসছে যে 5 মাসে না হলে পালাবার পথ খুঁজে পাওয়া যাবে না, ফ্যাসিবাদ, তারপর হচ্ছে যে সরকারকে অভিযুক্ত করছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, যিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে যার অনেক বড় একটা ভূমিকা ছিল। সমগ্র জাতি সে আন্দোলনটা করেছে। এই আন্দোলনকে এককভাবে আসলে চিত্রায়িত করার কোনো সুযোগ নেই, এবং জুলাই সনদ নিয়ে যে রাজনৈতিক বিতর্কটি হচ্ছে অথবা গণভোট নিয়ে যে বিতর্কটি হচ্ছে, এই বিতর্কটি রাজপথে গড়িয়েছে কেন? সেই গড়িয়েছে এই কারণে যে যেই গণতান্ত্রিক সংস্কৃতির জন্য যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যেই বছরের পর বছর মানুষ সংগ্রাম করেছে, তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়ার কারণে বিএনপি দল হিসেবে শত শত কর্মীকে হারিয়েছে, হাজারো কর্মীকে হারিয়েছে, লাখো লাখো মানুষ ভুক্তভোগী হয়েছে। জামাত ইসলামের যে ভুক্তভোগী তার সীমা পরিসীমা, যেমন তার নেতাদেরকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, ছাত্রদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে। তো সবকিছুর পরে জাতির যে প্রত্যাশাটা সেটা হচ্ছে রাজনীতিকরা সংসদে বিতর্ক করবেন, রাজপথে বিতর্ক করবেন, কিন্তু প্রায়শই তারা জাতীয় প্রয়োজনে আলোচনার টেবিলে বসবেন। জুলাই থেকে যেই ন্যূনতম যে ব্যাপারগুলো হওয়ার কথা ছিল তার জন্য কত সময় নেবেন, কত সময় লাগবে, সেটা কিন্তু রাজনীতিকরা ঠিক করবে। কোনো তথাকথিত সুশীল সমাজও নয়, আর সংস্কারের নামে যারা বড় ধরনের গোলযোগ বাঁধিয়ে দিয়ে গেছেন তারা তো নয়। সুতরাং এখন রাজনীতিকদের কাঁধে দেশের দায়িত্ব, যেটা থাকার কথা, যেটা থাকা উচিত, এবং আগামী 100 বছর যাতে বাংলাদেশ রাজনীতিকদের হাতেই যাতে শাসিত হয়, যাতে রাজনীতিকরা ভুল করলে পরবর্তীতে জনগণ তার প্রতিক্রিয়ার মাধ্যমে তাদেরকে তার ভালোবাসা অথবা জবাব দিতে পারে। আমি বিশ্বাস করি 2 বছরের মধ্যে এরকম পরিবেশ অনাকাঙ্ক্ষিত, যেখানে একটি বিপুলভাবে নির্বাচিত সরকার এবং বিপুলভাবে নির্বাচিত একটি বিরোধী দল, এই অনাকাঙ্ক্ষিত পরিবেশটা কেন হলো? আমি সেটাই বলছিলাম যে রাজনীতিকরা যে তাদের যে কম্বাইন্ড যে রেসপন্সিবিলিটি, কালেকটিভ যে রেসপন্সিবিলিটি, এটি শুধু সংসদের আসন অথবা তাদের যে বড়ত্ব অথবা ছোটত্ব দিয়ে নয়, এটা একটা বড় ইস্যু। জুলাই একটা রক্তাক্ত গণঅভ্যুত্থান ছিল, যেই সংগ্রামে এই সালাউদ্দিন আইয়ুবী কিংবা শহীদুল ইসলাম বাবুলরা যে কেউই, কারণ তারা সংগ্রাম করেছে, তারা গুমের শিকার হতে পারতো। তারা কিন্তু শুধু জুলাইতে না, গত 12 বছর প্রতিটি সময় এই 2জন এমপি সহ অসংখ্য রাজনীতিক এই প্রশ্নটা বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনাকে আমি করেছি। আজকে যদি সরাসরি এভাবে করতে চাই যে দুজন আসলে পাশাপাশি এখন আমার সামনে বসে আছেন, এবং দুজনই সেই জুলাই মাঠে ছিলেন এখন থেকে 2 বছর আগে, কঠিন সেই সময়টাতে, কিন্তু 2 বছর পরে এসে আমরা দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের অনাস্থা দেখতে পাচ্ছি। একজন কিছুতেই ভাবছে না যে অপরপক্ষ পুঙ্খানুপুঙ্খরূপে জুলাই সনদ বাস্তবায়ন করবে, যেখানে বারবার বলা হচ্ছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এই অনাস্থাটা কেন একটু জানার চেষ্টা করব। সরকার বিরোধী দল সবাই তো আসলে জুলাইয়ের ময়দানে মাঠে ছিলেন, কিন্তু জুলাই ইস্যুতেই তাদের মধ্যে একটা বড় ধরনের অনাস্থা তৈরি হয়েছে।
গণভোট কিংবা জুলাই সনদ পুরোটাই কার্যকর হবে, এটা আসলে বিরোধী দল তারা কনভিন্স না যে সরকার এটা করবে, যদিও সরকার বারবার বলছে যে তারা অক্ষরে অক্ষরে পূরণ করবে, কিন্তু এরকম একটা বক্তব্য আছে সরকার ততটাই পূরণ করবে যতটা তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল। জি, বিরোধী দল যে বক্তব্যটি দিচ্ছে এটা স্পষ্টভাবে সংসদেও দিয়েছে, বাইরেও দিচ্ছে, এবং এটা তাদের দেওয়ার অবশ্যই সংসদীয় রাজনীতিতে সে অধিকার পুরোটাই সংরক্ষণ করেন। এবং এইখানে মূল সংকটটা বিরোধী দলের বক্তব্য নয়, মূল সংকটটা হচ্ছে যে এই গণভোট নিয়ে অসংখ্য প্রশ্ন বিদ্যমান, এবং পাবলিক ডোমেইনে এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন যে এই যে সরকার তার অবস্থান স্পষ্ট করেছে যে গণভোটটি মেনে নিতে হয়েছিল রাজনৈতিক বাস্তবতার কারণে। তো রাজনৈতিক বাস্তবতার কারণে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়, এটা পলিটিক্যাল রেটরিক, যদিও মানুষ এখানে অনেক সমালোচনার উপাদান পাবে। কিন্তু একটি রাজনৈতিক দল যে বক্তব্যটি উপস্থাপন করে এবং তার পরবর্তী নির্বাচনে যখন সেই বক্তব্যের উপরে তার যখন বিজয় লাভ হয়, তখন যে নোট অফ ডিসেন্টের প্রেক্ষিতে বিএনপি আজকের যে বিপুল জয়লাভ করেছিল, সেই বিষয়টি কিন্তু বিএনপি তার রাজনৈতিক বক্তব্যের মধ্যে হাজির করছে। অর্থাৎ তাদের বক্তব্যকে জনগণ গ্রহণ করার কারণেই এই আজকে তারা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, এবং জনগণের মতামত প্রতিফলন ঘটানোই হচ্ছে সরকারের মূলত কাজ। এখন প্রশ্ন যেখানে এসছে সেটি হচ্ছে যে তাহলে গণভোটের রায় বাস্তবায়নের কথাটি বিএনপি অথবা এটিকে যে গণপরিষদ করা হলো না, সেই ব্যাপারটি কেন এসছে? সে ব্যাপারটি খুবই স্পষ্ট যে সংশোধন এবং সংস্কারের প্রশ্নে। এই পুরো ব্যাপারটিতে বিএনপির বক্তব্য আগেও স্পষ্ট ছিল, এখনো স্পষ্ট আছে, কিন্তু মাঝখানে দুটো ওয়ার্ড এই গোলযোগটা তৈরি করেছে, সেটা হচ্ছে সংস্কার এবং সংশোধন। সংস্কার প্রশ্নে সরকার কেন সংশোধনে জোর দিচ্ছে সেটির অনেক কারণ থাকতে পারে, কিছু কিছু কারণ সরকার ইতিমধ্যে বলেছে, কিন্তু আমার যেটা মনে হয় যে মূল সংকটটা হচ্ছে যে জুলাইয়ের যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে বাস্তবায়নের কৌশল, যেটি প্রধানমন্ত্রী বলেছেন জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে, তাহলে সেই ব্যাপারে একটা কনসালটেশন দরকার ছিল, পার্লামেন্টে একটা পূর্ণাঙ্গ একটা অধিবেশন দরকার ছিল হয়তো, যে আগামী 5 বছরের মধ্যে সরকারের এই জুলাই সনদ বাস্তবায়ন এবং এগুলোর যে যে নোট অফ ডিসেন্ট গুলো আছে এগুলোকে জাতিকে স্পষ্ট করা। আর বিরোধী দল যদি সরকারের কাছে সন্তোষজনক রাজনীতি উপহার দেবে, তাহলে তো বিরোধী দলের আর কোনো অস্তিত্বও থাকে না। সুতরাং বিরোধী দল এখানে গণভোট প্রশ্নে যে অক্ষরে অক্ষরে বাস্তবায়নের যে ব্যাপারটি আনছে, এটি রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ তাকে তো আগামীবার ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করতে হবে। ঠিক আছে, আমি আপনার বক্তব্য স্পষ্ট। আমি এরপরে যখন আপনার কাছে আসবো তখন একটু জানার চেষ্টা করব। সরকার বলছে জুলাই সনদের বিষয়টা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, আবার আমরা জানি গণভোট এবং জুলাই সনদ হাইলি কানেক্টেড, এবং সেখানে গণভোটের 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নে বিএনপি একমত, বাকিটা একমত না, অর্থাৎ একটা প্রশ্নে একমত না। এই যখন মুখোমুখি অবস্থা, তখন আসলে আমরা কোন কনফিডেন্সে বলছি যে অক্ষর অক্ষরে পালন হবে, সেটা একটু জানার চেষ্টা করব আপনার কাছে। আমি একটু মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর কথা প্রসঙ্গে আজকে বলেছেন, সেটাও প্রায় সব গণমাধ্যম শিরোনাম করেছে, যে বিরোধী দল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। কেন? কারণ আওয়ামী লীগের মতো সরকারকে একটা অস্থির রাখতে তারা চান, এটা তার বক্তব্য। এবং এই বক্তব্যের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের কনফিডেন্স তিনি দিচ্ছিলেন বিরোধী দলকে, যে হ্যাঁ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, যদিও গণভোটের 4টা প্রশ্নের মধ্যে 3টার সঙ্গে আমরা একমত ছিলাম না, 3টার সঙ্গে একমত ছিলাম, আর একটা ভিন্ন মত আমাদের ছিল। প্রশ্ন হচ্ছে বিরোধী দলের ভূমিকা নিয়ে বরাবরই আসলে বিএনপি পক্ষ থেকে আওয়ামী লীগের টোন বলা হচ্ছে, আবার বিরোধী দল বারবার ফ্যাসিস্ট শব্দটা প্রয়োগ করছে সরকারের দিক থেকে, অর্থাৎ আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট একটা টার্ম হিসেবে বারবার ব্যবহার হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যখন খোদ গণভোটের 4টা প্রশ্নের সঙ্গে 3টাই বিএনপি একমত, একটাতে একমত না, তখন আসলে আপনারা কিভাবে গণভোটের সমাধানটা খুঁজবেন? আবারও ধন্যবাদ আপনাকে। দেখুন, মির্জা ফখরুল সাহেব তিনি একজন, আমি বলবো বাংলাদেশে এখন যারা প্রবীণ রাজনীতিবিদ তার মধ্যে উনি একজন, কিন্তু মাঝে মধ্যে তিনি বয়সের কারণে হোক যে কারণে, তিনি কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে জামাতকে নির্মূল করতে হবে। এটা মানে কোন চিন্তা থেকে বলেছেন, এরপরে কিন্তু তিনি সেই কথা বলেননি। আর খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলের সব কথা ওনার পছন্দ হবে এটা মনে করাটা আমি যৌক্তিক মনে করি না, এই চিন্তা লালন করাটা। দেখুন, এখন বাংলাদেশে গ্যাস সংকট চলছে, বিদ্যুতের ভুতুরে বিল আসছে, এই কথাটা যখন আমি বলবো সরকার এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমি মনে করি এই চিন্তাটা ছিল শেখ হাসিনার, যে কোনো কিছুই সে সমালোচনার দৃষ্টিকোণ থেকে
তার সংশোধনের প্রয়োজনে গ্রহণ করতে না পারার অবস্থা। দেখেন, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ভুতুরে বিল আসছে, এটার জন্য বাংলাদেশ জামাত ইসলামী অফিসিয়ালি নোটিশ দিয়েছিল যে কার কার ভুতুরে বিল আসছে প্রমাণ সহ দেন। হাজার হাজার বিল আমাদেরকে জমা পড়েছে, ইমেইলে জমা পড়েছে, সেটা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সাংবাদিক সম্মেলন করেছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ, এই বিদ্যুৎ মন্ত্রণালয় একটা আলাদা বিবৃতি দিয়েছে যে কেউ যদি বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করে তাকে বিচারের আওতায় আনা হবে, একটা হুমকি দেওয়া হলো। চিন্তা করেন, এটাকে একটা সংকট হিসেবে গ্রহণ করছে না। ঠিক একইভাবে এই বিভাগই একইভাবে যখন জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তারা সংসদের 300 বিধিতে দাঁড়িয়ে বলেছে যে জ্বালানির কোনো সংকট নাই, অথচ বাইরে বিরাট বড় বড় লাইন ছিল। এই যে সংকটকে সংকট হিসেবে গ্রহণ না করা, কোনো ধরনের সমালোচনাকে নিজেদের মানে সংশোধনের প্রয়োজনে গ্রহণ করতে না পারা, এটা আমি মনে করি না গণতন্ত্রের জন্য ভালো কোনো লক্ষণ, যে কোনো সরকারের জন্য ভালো কোনো লক্ষণ। এই জায়গা থেকে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মধ্যে ভয়াবহ একটা রিভোল্ট হয়েছে, কারণ অতীতেও এই বিদ্যুৎ ম্যানেজমেন্টে বিএনপি সরকার মানে আমি বলবো একটা ব্লান্ডার কন্ডিশন তৈরি করেছিল। তারা একেবারে 100% ব্যর্থতার পরিচয় দিয়েছিল তখন বিদ্যুতের এই ম্যানেজমেন্টের জায়গা থেকে। এখনও যা শুরু হয়েছে ইতিমধ্যে, জ্বালানি সংকট নিয়ে শুরু হয়েছিল, সেটা কিছুটা হলেও উত্তরণ হয়েছে। এখন গ্যাস সংকট শুরু হয়েছে, এটাকে মেনে নিয়ে বিদ্যুতের যেই আজকেও দেখলাম কয়েকটা জায়গায় 7 ঘন্টা 8 ঘন্টা বিদ্যুৎ থাকবে না বলে সরকারিভাবে মানে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকতে পারছে না, আপনাদের কাছে বলেছে, মেইল করেছে, আপনারা নিয়ে যাচাই করে দেখেছেন? হ্যাঁ, নিঃসন্দেহে এটা যাচাই করে দেখা হয়েছে। এটা আমি আমার বিদ্যুৎ বিলের কথাই বলি, গত মাসে যা এসেছে তার 3 গুণ বিল এসেছে এখানে। কেন বিল এসেছে দেখেন, সার্ভিস চার্জ নেওয়া হবে না বলে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে। এরপরে প্রিপেইড মিটারে ডিমান্ড চার্জ নেওয়া হচ্ছে। প্রিপেইড মিটারে তো ডিমান্ড চার্জ নেওয়ার কোনো সুযোগই নেই, কোনো কথাই না। এটা একটা ডিজিটাল জালিয়াতি। জুন মাসে সিস্টেম লস কম দেখানোর জন্য বিদ্যুৎ বিল কম দেখানো হয়, এবং জুলাই মাসে এসে এইটাকে আবার একসাথে করার জন্য যখন মিটার দেখে করে, তখন স্বাভাবিকভাবেই গত ইয়েতে যেটা কম দেখানো হয়েছে এটার সাথে অ্যাডজাস্ট করা হয়। এরপরে সরকার ভর্তুকি মূল্যে বিদ্যুৎ দিচ্ছে, সরকার কথা বলছে 67,000 কোটি টাকার মতো বছরে এখানে ভর্তুকি দিচ্ছে সরকার বলছে। ভর্তুকি মূল্য দেওয়ার পরেও বাংলাদেশের মানুষের এখন মানে হাপিত্যেশে উঠে গেছে এই বিদ্যুৎ বিল দিতে। বিদ্যুৎ বিলের এই কাগজ দেখে মানে অস্থির অবস্থা তৈরি হয়েছে। এটা কেন? সমস্যাটা কোথায়? পলিসিগত সমস্যা আমি বললাম যে সার্ভিস চার্জ এখন কেন থাকছে। এরপর দেখেন, সরকার যাদের মাধ্যমে বিদ্যুৎটা বিতরণকারী প্রতিষ্ঠানের কাছে দিচ্ছে, বিতরণকারী প্রতিষ্ঠানের কাছে যেই মূল্যে দিচ্ছে, আর বিতরণকারী প্রতিষ্ঠানগুলো কি মূল্যে বিতরণ করছে, এটা জনগণের কাছে, ভোক্তাদের কাছে বিক্রি করছে, এটা নিয়ে কোনো তদারকি আছে? এটা নিয়ে কোন অবস্থায় আছে? এটা কোন পজিশনে আছে? সরকার এটা নিয়ে কোনো কাজ করছে না। এই যে জায়গাগুলো আছে। এরপরে ধরেন বিদ্যুতের এই সংকটের অন্যতম একটা কারণ হলো গ্যাস সংকট। গ্যাস সংকটের কারণে অনেক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যথাযথ পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এই গ্যাস সংকট নিরসনে সরকারের উদ্যোগগুলোর কথা একটু চিন্তা করে দেখেন। যে ঘটনা ঘটেছে, সরকার বলেছিল 20 দিনের মধ্যে সমাধান হবে, এখন পর্যন্ত সমাধান করতে পারেনি। কেউ বলছে এটা আরও লম্বা সময় লাগবে, কতদিন লাগবে। এরপরে সরকার বলছে গ্যাসের কূপ খনন করবে, অথচ এই কূপ খননের জন্য সরকার এখন পর্যন্ত কোনো ধরনের বরাদ্দ দেয় নাই, কোনো ধরনের এখানে দেয় নাই। বলছে যে ডিপিপির ভিত্তিতে এটা করবে। ডিপিপিতে করতে একটা প্রজেক্ট কমপক্ষে 3 বছর সময় লাগে। 3 বছর সময়ের মধ্যে যদি খননের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়, এটা বাস্তবায়ন করতে আরও 2-4 বছর চলে যাবে। এই সরকার আমলে খনন শুরুই হবে না। গত 17 বছরে গ্যাসের খনন শুরু হয়নি, এখন পর্যন্ত এটা নিয়ে এরকম যদি উদ্যোগ থাকে তাহলে দেশের মানুষের কি হবে? যেই পরিমাণে বরাদ্দ অন্যান্য প্রজেক্টগুলোতে দেওয়া হচ্ছে, প্রায়োরিটি বেস গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো নিয়েছে সেটা নিয়ে যে পরিমাণ কাজ করছে, গ্যাস খনন নিয়ে সরকার কি কাজ করছে আসলে এখন পর্যন্ত? কোনো কাজ করতে পারে। এই গ্যাসের কারণে ম্যাক্সিমাম শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার শ্রমিকরা চাকরি হারাচ্ছে এখন পর্যন্ত। আজকেও ডিবিএল একটা বড় কোম্পানি, আমার গাজীপুর, ডিবিএল এর মানে বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে এখানে, বিশাল বিশাল কারখানা, এক একটা কারখানা 10,000, 15,000, 12,000 পর্যন্ত শ্রমিক আছে। তাদেরকে আমি এই পয়েন্টগুলো নিয়ে, কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে সরকারকে দেখছেন এগুলো নিয়ে কোনো পরিকল্পনা করতে? এগুলো নিয়ে শিল্পমন্ত্রী, এটা খুব ভালো লাগছে যে বিরোধী দলের পক্ষ থেকে আমরা বারবার আসলে যতবার শুনি জুলাই সরদার গণভোটের মধ্যেই থাকে, কিন্তু এখন নাগরিক করতে পারছে না। নাগরিক এই কথাগুলো যখন আমরা বলবো তখন খুব স্বাভাবিকভাবে মির্জা ফখরুল সাহেবের এটা ভালো লাগবে না, তার ভালো লাগার কথাও না। এটা যদি ভালো লাগে তাহলে তো খুব স্বাভাবিকভাবে যে উনি এটা মেনে নিতেন, মেনে নিয়ে এটাকে সমাধান করার জন্য। আপনি একটু বলবেন মানে থ্যাংক ইউ। এই ভালো আলোচনা হচ্ছে, আমি হ্যাপি, রিয়েলি হ্যাপি যে গণমানুষের অধিকার নিয়ে তারা কথা বলছে। মির্জা ফখরুলের বাপের নামে মায়ের নামে গালি দেয় নাই, এটা অবশ্যই তাদের রাইট আছে বলা।
আর সাথে সাথে আমি এটা বলবো যে ওনারা যে এই যে ধরেন বিদ্যুতের, অবশ্যই এটা বিদ্যুতের নিয়ে সমস্যা হচ্ছে, জ্বালানি নিয়ে সমস্যা হচ্ছে, এটা তো সত্য, কিন্তু বিষয়টা কি এরকম যে গ্যাস কূপ 5 মাসে এটা সরকার গ্যাস কূপ কি ছেলের হাতে মোয়া, আজকে ক্ষমতায় গেলাম আর 3 মাসের ভিতরে গ্যাস কূপ কিন্তু সমাধানটা কি না করছে? আমি বলছি উঠেই ফেললাম, বিষয়টা তো সেরকম না। বিএনপির দুর্ভাগ্য যে বিএনপি ক্ষমতায় আসবার পরে উপসাগরের একটা যুদ্ধ শুরু হয়ে গেল, আমাদের যে মেইন সোর্স গ্যাস এবং বিদ্যুতের, সেই জায়গায় একটা সমস্যা তৈরি হয়ে গেল। এই যুদ্ধটা বন্ধ হইলো, বন্ধ হওয়ার পরে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। তো আমাদের মেইন সোর্স এই যে সমস্যা গ্যাস বিদ্যুৎ বা জ্বালানি, এটা একটা গ্লোবাল সমস্যা, শুধুমাত্র বাংলাদেশের একার সমস্যা না, এই জিনিসটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। আবার এটাও ঠিক, ওনারা যে এই যে কথা বলছে গ্যাস নাই বিদ্যুৎ নাই, এর জন্য কি কোনো একটা লোককে ধরে জেলে ভরা হয়েছে? এটা বলতে পারেন যে গভর্নমেন্টের এটা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, গভর্নমেন্ট দুইটা ভালো করছে একটা ভালো করতে পারে নাই, ব্যর্থতা থাকতে পারে। আমি তো বলি না যে আমার সরকার একেবারে 100% সফল সরকার, কিন্তু এর জন্য তো সরকার ফ্যাসিবাদ হয়ে যায় না। ফ্যাসিবাদ হয় আপনি বলেন কথায় কথায়, যে এই যে ওনারা বললো যে সরকার কি 4টা, মির্জা আলমগীর সাহেব বলছে যে 3টা, আমি বলি 3.5টা গণভোটের 3.5টা আমাদের সাথে মিলেছে। যেটা জুলাই সনদ যে আমরা করেছি সেটা আমরা পালন করব। আর একটা হলো কি, যেটা হলো রাজনৈতিক দলগুলো ভোটের অনুপাতে পেয়ার পদ্ধতি ছিল, আমরা পেয়ার পদ্ধতির কথা বলে নেই, এটা আমাদের উচ্চকক্ষের কথা আমরা মেনেছি, তার মানে এর অর্ধেক মেনেছি এই কোশ্চেনটার। উচ্চকক্ষ হবে এই বিষয়ে আমরা একমত, 100 সদস্যের হবে সে বিষয়ে একমত, একটা কোশ্চেন 3 ভাগের 1 ভাগ যে পেয়ার পদ্ধতিতে হবে, দুঃখিত, নাকি পার্লামেন্টের মেম্বারদের অনুপাতে হবে, সেই জায়গাটা একটা গোল আছে বা একটা ব্যত্যয় আছে। এছাড়া তো কোথাও কোনো ব্যত্যয় নাই। যেমন আজকে গুম কমিশনের কথা বললেন, ওনারা তো একেবারে সংসদে মানে ওয়াকআউট করে গুম কমিশন হলো না, মানবাধিকার কমিশন হলো না, তার মানে এগুলো বিএনপি গিলে খাইয়ে ফেললো, এগুলো আর কোনোদিন হবে না। আজকে গুম কমিশন ক্যাবিনেটে পাশ হয়েছে, এবং যেই সমস্ত দুর্বলতা ছিল, আমরা বারবার বলেছি এই কথাগুলা, সহ্য হয় না, উৎসৃতির বিয়ে এখনই করতে হবে, এখনই সই করতে হবে, এরকম একটা মানে দরজা খুলে দেখলাম যারা করুম তারে বিয়ে, এরকম একটা বাস্তবতা আর কি। তো গুম কমিশন তো চমৎকারভাবে এবার সংসদে উপস্থাপনা হবে, আজকে ক্যাবিনেটে পাশ হয়ে গেছে। সেখানে গুমের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে। তারপরে গুমের পরিবারগুলা যে 5 বছরের মধ্যে যদি হদিস না পাওয়া যায়, তার সম্পত্তি সে ব্যবহার করতে পারবে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। না বিদ্যুতের সমস্যা আমি স্বীকার করছি, অস্বীকার তো করছি না, এর জন্য তো আমি ফ্যাসিবাদ হয়ে গেলাম না। আপনি যে ফ্যাসিবাদের সংজ্ঞার সাথে বিদ্যুৎ নাই এটা যদি মিলিয়ে ফেলেন, এটা তো আমি অবশ্যই আমার এলাকা থেকেও মানুষ ফোন করছে, এটা একটা সমস্যা হচ্ছে, এটা নিয়ে আমরা ওয়ারিড, এবং এটা কিভাবে দ্রুততম সময়ে সমাধান করা যায় সেই বিষয়ে আমরা কথা বলছি, আমাদের উদ্বেগ আছে, কিন্তু সমস্যাটা আমরা ক্রিয়েট করিনি। আর আপনি জানেন বিদ্যুতের যে বিষয়, সেখানে হাজার হাজার কোটি টাকা পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে প্রাইভেট সেক্টরে যেভাবে করা হয়েছে, হ্যাঁ, এই জায়গাটায় যে বিপুল পরিমাণ লোন এবং টাকা, সেগুলো গচ্চা দিয়ে যদি আপনি এই পাওয়ার প্ল্যান্টগুলো থেকে বিদ্যুৎ তৈরি করতে যান, আপনার 3 গুণ 4 গুণ খরচ বেশি পড়ে যাবে। সেইটা রাষ্ট্রের এই বিধ্বস্ত অর্থনৈতিক বাস্তবতা রাষ্ট্রকে তো মানে বিয়ার করা এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপরে এই প্রবলেম, আজকেও দেখলাম আপনার একটা প্ল্যান্টের 70 মেগাওয়াট যুক্ত হলো নতুন করে, এই কয়েকদিন যেটা ওই ছিল অকেজো ছিল, আরো 2-1টা প্ল্যান্টের এরকম অকেজো জায়গায় সেগুলো তৈরি হচ্ছে। আমরা আশা করি 2-3 দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। এটা তো আমরা অস্বীকার করছি না বা ওনাকে মিথ্যাবাদীও বলছি না, এবং উনি যে সমালোচনা করছেন এটাও ঠিক আছে, এই ব্যর্থতা আমরা ধরে নিচ্ছি। গভর্নমেন্টের সব জায়গায় 100% এইগুলো হইলে ফ্যাসিবাদ বলে না, এটাকে ফ্যাসিবাদ বলে না, আমরা ভুল জায়গায় ভুল শব্দ ব্যবহার করতেছে। আর 5 মাসে বিদ্যুতের প্ল্যান্ট তৈরি করে 5 মাসে গ্যাস কূপ খনন করে গ্যাস উত্তোলনও করা যায় না। এটা সময় এই উদ্যোগটা সরকার গ্রহণ করেছে, আসবার পরে একটু সময় দিতে হবে। এই যে যেমন গুম কমিশন আজকে হয়ে গেল, এটা ওনারা 3 মাস আগে থেকে চিল্লাপাল্লা করতেছে, সংসদে ওয়াকআউট করতেছে, গুম কমিশন খাই ফেলছে, বিএনপি গিলে বলছে জীবনে আর হবে না, হইলো তো মানবাধিকার কমিশন তো হচ্ছে, এবং এক এক করে জুলাই সনদের সবগুলা ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি অস্থির হওয়ার দরকার নাই, উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। 5 মাসের মধ্যে হবে? 5 মাসের মধ্যে না, আমি বলছি না 5 মাসের মধ্যে হবে, পর্যায়ক্রমে কিছু কিছু তো সংবিধান সংশোধন সাপেক্ষ হবে, কিছু কিছু এটা তো সংবিধান এই জুলাই সনদের মধ্যে লেখা আছে। সুতরাং আপনি এত উদ্বিগ্ন হেন না, এত উৎকণ্ঠিত হেন না। বিএনপি ফ্যাসিবাদ হবে না, বিএনপি আওয়ামী লীগ হবে না, বিএনপির আগেও বহুবার ক্ষমতায় ছিল, বিএনপি কখনো ফ্যাসিবাদ হয় নাই, বিএনপি পালায়ে যায় নাই, বিএনপি বারবার জনগণ এইগুলো আপনারা না আমি শেষ করি 10 সেকেন্ড। এই ইলেকশনে আগের থেকে আমরা বলছি বিএনপি থাকবে না, বিএনপি আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি সেই পথে, 1 2 3 4 বিএনপি টিনের চালা কাউয়া এই সেই নানান ধরনের বিএনপির ভোট নাই, সাদাওয়াজ সুন্নিতে বিএনপির মানুষ মুখ ফিরেই নিছে, আওয়ামী লীগ একটা দল ক্ষমতায় আসবার আগেই তাদের পতন হয়ে গেছে, এগুলো তো ওনাদের কমন কথা, এগুলো বলুক, আমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, গালি টালি বাপ মারে দিয়ে না দিলেই হয়েছে ভাই। আচ্ছা, আমি একটু শামসুর রহমানের কাছে যেতে চাই। নতুন একটা ইস্যু, কিন্তু এটা আজকে দিনভর আলোচনায় ছিল। আমরা দেখতে পাচ্ছি একদিকে ভারতের প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সপরিবারে আমন্ত্রণ জানাচ্ছেন, আর একবার তিনি বলছেন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে, অর্থাৎ ইনভাইটেশন সবসময় ভারতের দিক থেকে আমাদের প্রধানমন্ত্রীর দিকে ছিল। মুশকিল হচ্ছে সেই ভারতে বসেই শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন 5 আগস্ট, তেমন কথাও শোনা যাচ্ছে। একদিকে আমন্ত্রণ জানানো, আর একদিকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট না করা, এই দুটো জিনিস তো সাংঘর্ষিক নিঃসন্দেহে। এই জায়গা থেকে আসলে বাংলাদেশের ভূমিকাটা কি হওয়া উচিত? যদিও আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা স্পষ্ট করতে হবে ভারতকে। জি, শামসুল আলম লিটন। জি ও আচ্ছা, আপনি আমাকে মেনশন করেন রাকিব, থ্যাংক ইউ। জি। এটার আগের একটুখানি প্রসঙ্গে 30 সেকেন্ডে আমি একটা কথা বলে আমি এখানে আসছি, ছোট করে। জি। ভারত এবং শেখ হাসিনা প্রসঙ্গে। আগস্টে যে 36 জুলাই অর্থাৎ 5ই আগস্টের যে রক্তাক্ত বিপ্লব এবং গণ অভ্যুত্থানের ভিত্তির উপর এই সংসদ, এই সরকার, এই বর্তমান ব্যবস্থা প্রতিষ্ঠিত। সুতরাং অত বড় বিপ্লব, এত রক্তের বন্যা, এত আত্মত্যাগ, এর প্রতি সকল রাজনীতিকের যে দায়বদ্ধতা আছে, আমরা সাধারণ মানুষ হিসেবে, আমরা সিভিল সমাজের প্রতিনিধি হিসেবে, একজন গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী হিসেবে আশা করি যে এই যারা রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে অন্তত 5ই আগস্ট তাদের প্রত্যয়টা ঘোষণা করুক, কারণ নির্বাচিত সরকারের সময় এই প্রথম সেই 5ই আগস্টই পালন হতে যাচ্ছে। সেদিন জাতীয়গতভাবে সকল রাজনীতিক যখন এক টেবিলে এসে একটা প্রতিজ্ঞার কথা বলবেন, এবং সেই প্রতিজ্ঞার কথা অলরেডি শহীদুল ইসলাম বাবুল যেটা বলেছে 4টার মধ্যে 4:45, তো বাকি সামান্য কি আলোচনা হবে? একটা কোশ্চেনে 3 ভাগের 2 ভাগ অলরেডি হয়ে গেছে। আচ্ছা, জি, এটা বড় ধরনের একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যারা পরাজিত শক্তি, দেখুন হিটলারের পতন হয়েছে, আত্মহননের ঘটনা ঘটেছে 80 বছর আগে। এখনো হিটলারের অনুসারী কিছু মানুষ কিন্তু ইউরোপে মাঝে মাঝে মাথা জাগিয়ে উঠতে চায়। এখানে ইংল্যান্ডে ইডিএল নামে একটা পার্টি ছিল, এখানে রিফর্ম পার্টি নামে একটা পার্টি আছে। এদেরকে হিটলারের উত্তরসূরি মনে করা হয়, হোয়াইট সুপারমেসিস্ট মনে করা হয়, এদেরকে সমাজ ঘৃণা করে। তাই শুধুমাত্র সরকার যে ফ্যাসিবাদী হয়, অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলও তাদের বক্তব্য, তাদের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু হিটলারের সেই ডেমোক্রেটিক পার্টির মতো তারপরে কনভার্ট হয়ে ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। সুতরাং আমাদের প্রত্যয়টা দরকার সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, জুলাইয়ের শক্তির পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে, যে এই অঙ্গীকারের ভিত্তিতে আমরা আগামী 100 বছর বাংলাদেশের গণতন্ত্র এবং ইয়েকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু জুলাইয়ের যে রক্তের দায়, সেখানে কিন্তু এই প্রত্যাশা থাকতেই পারে। এবং প্রধানমন্ত্রী অত্যন্ত আন্দোলনের প্রতিটা মুহূর্তে তিনি পেছন থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন তার দলকে, এবং দলের বাইরে সিভিল সমাজ, সুতরাং এই ব্যাপারে তার কমিটমেন্টের যে সেটির একটা জাতীয় ঐক্যের একটা ভিত্তি 5ই আগস্ট হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে পরাজিত শক্তির প্রতিভূ হিসেবে, অর্থাৎ তাকে বিরোধী দলীয় নেতাকর্মীরা সবসময় লেডি হিটলার হিসেবে ইয়ে করতেন আর কি, অভিহিত করতেন। তিনি এখন দিল্লিতে বসে তার যে গণহত্যার যে দায়কে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া, এবং তার কিছু প্রতিভূ, তার কিছু যে মাখন খাওয়া কিছু মানুষ বিভিন্ন সেই ক্ষেত্রে সেই মানুষগুলো এখন সেই গণহত্যাকে জায়েজ করার জন্য, ষড়যন্ত্র বলে প্রতিষ্ঠার জন্য, এবং সেই আপনি কি এটা শুনেছেন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, AFCC সাউথ এশিয়া, তারা মূলত এই আয়োজনটা করছে, যেখানে শেখ হাসিনা এবং তার আশপাশে কিছু মানুষ কথা বলবে, ভার্চুয়ালি মত বিনিময় করবে। এই সংগঠনটা আসলে কারা, কোনো তথ্য জানেন এটা নিয়ে? আসলে শুনুন, গত বছর তারা একই কাজ করেছিল, এবং এটি হচ্ছে আওয়ামী লীগের যারা এক্সাইল্ড, যে সমস্ত গণহত্যার দায়ে যে হাসান মাহমুদ সহ, হাসান মাহমুদ এবং তার গং, তাদের একটা গোষ্ঠী টাকা দিয়ে তারা দিল্লিতে তারা একটা গোষ্ঠী তৈরি করেছে, এবং এর মধ্যে বাংলাদেশ থেকে গণহত্যার দায়ে যারা পালিয়েছে তাদের অনেকগুলো মানুষের মধ্যে রয়েছে, ব্রাসেলসে এবং লন্ডনেও কিছু রয়েছে। এরা সবাই চিহ্নিত, এবং এদের বেশিরভাগের নামেই গণহত্যার মামলা রয়েছে। তাদের যে মানবতা বিরোধী অপরাধ, সেটি যেহেতু জাতিসংঘ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং তাদের রিপোর্টে সেটি আছে। এখন কথা হচ্ছে যে দিল্লি এই দায়টি পরিষ্কার করছে কিনা। বাংলাদেশ সরকার আরো কঠোর চাপ দেবেন তার এক্সাইলের জন্য, যেহেতু তিনি ফাঁসির দায়ে অলরেডি ফাঁসির আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন, এবং আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস এর যে আমাদের কনভেনশন গুলো রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সেখানে কিন্তু
যারা মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী তাদের মানবাধিকার কিন্তু সংকুচিত, এটা আন্তর্জাতিক কনভেনশন, এটা কোনো বাংলাদেশ But চাপটা আসলে সরকার কিভাবে দেবে? দীনেশ ত্রিবেদী তার সঙ্গে কথা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন এটা ভারতকে স্পষ্ট করতে হবে যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তিনি রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক কর্মকাণ্ড চালাবেন কিনা। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এটা বলেছে এটা ভারতকে স্পষ্ট করতে হবে। আর কিভাবে আসলে চাপ দেওয়া সম্ভব হবে? না, ভারত অলরেডি স্পষ্ট করেছে, জি। ভারত অলরেডি স্পষ্ট করেছে। ভারতে দুজন মানুষ আছে রাজনৈতিকভাবে আলোচিত, সমালোচিত, বিতর্কিত। একজন হচ্ছেন তিব্বতের নেতা দালাই লামা, জি। আরেকজন হচ্ছেন বাংলাদেশের যে খুনের যে দায়ে যিনি, তার নাম হচ্ছে পলাই লামা। তিনি পালিয়েছেন এবং পলাই লামা হিসেবে তিনি স্বীকৃত হয়েছেন। জি। তিনি আর দালাই লামা কিন্তু এক জিনিস ভালো নয়। বলছেন, ভালো বলছেন। দালাই লামার পলাই লামা। এখন এই পলাই লামাকে নিয়ে আমরা মনে হয়, আচ্ছা আমি একটা প্রশ্ন আপনাদের এই মিনি পার্লামেন্টে তুলে ধরতে চাই, আপনি এখানে স্পিকারের ভূমিকায় আছেন, আপনি এই দুই এমপি সাহেব আপনারা কি বলতে পারেন যে 5ই আগস্টের পরে শেখ হাসিনার কোনো ছবি কোথাও কেউ দেখেছে? তিনি তো চেহারা না দেখিয়ে এই ধরনের ভার্চুয়াল দেওয়ার কোনো কারণ ছিল না। তিনি আসলে পলাতক, তিনি মুখ দেখাতেও লজ্জা পাচ্ছেন এবং তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের যে হৃদয়ের যে কাঠগড়া, বিচারের যে কাঠগড়া, শুধু আইসিটি নয়। সুতরাং এটা নিয়ে বাংলাদেশকে উদ্বিগ্ন হওয়ার, বাংলাদেশ অবশ্যই উদ্বিগ্ন নয়, বরং বাংলাদেশ দিল্লির উপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখা দরকার এবং প্রধানমন্ত্রী যে সেখানে সফরে যাবেন সেখানে অবশ্যই এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব সহকারে তুলে ধরা দরকার। কারণ বিশ্বের নাম্বার 1 বিষয় হচ্ছে মানবতা। মানবতা যে বিশ্বে থাকে না, সে বিশ্বে প্রতিবেশী, বন্ধুত্ব অথবা আর কোনো কিছু হ্যাঁ, আমি শামসুল আরো একটা বিষয়টা জেনে তারপর আমি দুজন সংসদ সদস্যের কাছে আসবো। সেটা হচ্ছে আমি বলতে পারি এখন থেকে ঠিক 3 দিন আগে জয়সওয়ালের একটি স্টেটমেন্ট আমরা সেটা খবর করেছিলাম। সেখানে তিনি বলছিলেন যে ভারতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে এরকম একটা বক্তব্য এসেছে যে শেখ হাসিনা যেন ওইখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারেন, এরকম একটা কথা তাদের দিক থেকে এসেছে। কিন্তু আমরা আসলে খুব জোরালোভাবে তাদের গণমাধ্যমগুলোতে সেটা দেখিনি। অ্যাট দ্য সেম টাইম আপনি বললেন যে এরকম একটা সংস্থা এফসিসি সাউথ এশিয়া এটা তৈরি করা হয়েছে, এরকম ন্যারেটিভ তৈরি করা বা কর্মকাণ্ড চালানো। ভারতের মতো দেশে এরকম একটা প্রতিষ্ঠান তাদের সহায়তা ছাড়া কাজ চালাতে পারে? ভারত আমাদের প্রতিবেশী, দুঃখজনক হলেও সত্য যে তাদের বৃহত্তম, অন্যতম, প্রধান বৃহত্তম গণতন্ত্রের দেশ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিশ্বব্যাপী মানবতার জন্য যতগুলো, যেমন আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইসিটি, যে রোম স্ট্যাটিউট যেটা অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে হিটলার বাহিনীর বিচার হয়েছিল, সেগুলো, তারপরে গুম সংক্রান্ত আন্তর্জাতিক যে কনভেনশন আছে ইত্যাদি, মানবতাকে রক্ষা করে, মানবতা এবং মানবিকতাকে ঊর্ধ্বে তুলে রাখে, এরকম যতগুলো আন্তর্জাতিক কনভেনশন আছে তার কোনোটাতে ভারত কোনোদিন স্বাক্ষর করে নাই। তার চেয়েও বড় সত্য হচ্ছে যে ভারত হচ্ছে বিশ্বের গণমাধ্যমের জন্য একটি রেড কান্ট্রি, যেখানে সাংবাদিকরা সহজে যেতে পারে না। কারণ সারা বছর সেখানে মানবতা বিরোধী অপরাধের কাজ চলে। বিভিন্ন রাজ্যে সৈনিকদের যারা ধর্ষণ এবং মানবতা বিরোধী অপরাধ, বিভিন্ন ক্ষমতাসীন দল কর্তৃক তারা বিভিন্ন রাজ্যে বিরোধীদেরকে ধর্ষণ, খুন, এটা আর ধর্মীয় সংখ্যালঘু মুসলমান এবং খ্রিস্টানদেরকে হত্যা করা সেখানে একটা জাতীয় অঙ্গীকারের মতো হয়ে গেছে। তো ভারতের কাছ থেকে আমরা প্রতিবেশী হিসেবে আমাদের বন্ধুত্ব, আস্থা সবই ঠিক আছে, গরু কুরবানি দেই, ঘুরতে যাই, চিকিৎসা করাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দিল্লির যে এই মানবতা বিরোধী যে ভূমিকাটি, এটি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া এবং তার যে বক্তব্য প্রচার করতে দেওয়ার, এটার সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয়। একদম পরিষ্কার। জি, ডিপ্লোম্যাটিক্যালি ডিল করতে হবে, রাজনৈতিকভাবে ডিল করতে হবে। বাংলাদেশের মানুষ তারেক রহমান সাহেবকে নির্বাচিত করেছে বিপুলভাবে, সুতরাং ভারতের সঙ্গে ডিল করতে হবে আমাদের মর্যাদার, সমমর্যাদার ভিত্তিতে, কূটনৈতিক ভাষায়। প্রয়োজনে এটিকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, একদম শামসুল আর কি স্পষ্ট করেছেন। আমি একটু সারাদিনে আপনার একটা বক্তব্য জানতে চাই। আসলে এটা অনেকেই হয়তো জানতে চাইবেন। একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা বছর তার দায়িত্ব পালন করে গেছে, তখন একটা 5 আগস্ট এসেছে, তখনও ভার্চুয়ালি যুক্ত থেকেছেন শেখ হাসিনা এবং সেটা বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছেন। সেই সময় এতটা সোচ্চার কেন আসলে রাজনৈতিক দলগুলো হলো না? বিশেষ করে আপনারা কেন এতটা সোচ্চার ছিলেন না, যেটা এখন হচ্ছে না? আসলে যদি তখন সোচ্চার হতেন, সলিউশন আসতো, ভারতের উপরে এখনকার চাপটা প্রয়োগ করা যেত, তাহলে তো আজকে এটা নিয়ে কথা বলার প্রয়োজন পড়তো না। আমি আপনার প্রসঙ্গে আসবো, একটু এর আগের প্রসঙ্গে আসি। ভাই গুম কমিশন নিয়ে কথা বললেন। গুম কমিশনে ভাইদের সরকারের দ্বারা একটা বিরাট বড় সফলতা, ইতিমধ্যেই মন্ত্রী পরিষদের অনুমোদন হয়েছে। আপনিও যখন সংবাদ পড়ছিলেন তখন নজর গিয়েছিল আপনার গুম কমিশনের মন্ত্রী পরিষদ অনুমোদনের বিষয়ে। আমি ছোট্ট করে এই কমিশনে এখন পর্যন্ত যেটা ইতিমধ্যে মন্ত্রী পরিষদ অনুমোদন হলো, এটার কয়েকটা দিক একটু তুলে ধরতে চাই। আমি এক বাক্যে যদি বলি, সেটা ওনারা প্রস্তাব দিয়েছিল, আমার স্পষ্ট মনে আছে যে আইনমন্ত্রী বলেছিল যে এই
গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 এইটাকে সরকার চায় হলো এখন যে অবস্থায় আছে তার চেয়ে শক্তিশালী করে সংসদে উপস্থাপন করতে। আমি একবারকে বলবো যে তারা শক্তিশালী করেনি, এটাকে দুর্বল করেছে। আচ্ছা। তার মানে আপনারা স্যাটিসফাই না? আমি কেন দুর্বল করেছে এই প্রসঙ্গটা বললে আশা করি আপনি মানে একেবারে আমার প্রশ্ন আর জিজ্ঞেস করতে হবে না যে আমি স্যাটিসফাই করে আসেনি। খেয়াল করে দেখেন, বাংলাদেশে গুম কারা করেছে, গুমের অভিযোগগুলো কাদের বিরুদ্ধে আসে, এই প্রসঙ্গটা যদি হয় আপনি এক বাক্যে বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে ব্যাপকভাবে সম্পৃক্ত। এই যে সদ্য সমাপ্ত যে কমিশন ছিল সেই কমিশনে 1600 অভিযোগ জমা পড়েছিল, এর আগে প্রায় 1950টা অভিযোগ জমা পড়েছিল। দুইটা পরিসংখ্যানই বলছে প্রায় 30% এর বেশি প্রমাণিত সত্য গুমের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল পুলিশ সংশ্লিষ্ট বাহিনী, র্যাব পার্ট অফ পুলিশ বাহিনী ছিল। অথচ এই গুম কমিশনের সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় দুর্বলতা যদি পুলিশ সংস্কার না হওয়া। হ্যাঁ, না, দেখেন এখানে বলা হয়েছে এই গুম কমিশনের এই গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের মূল তদন্তকারী হবেন পুলিশ। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে অভিযোগ হবে, পুলিশ এটা আবার তদন্ত করবে। আচ্ছা, এবার দেখেন অভিযোগ গ্রহণ করবে কারা? অভিযোগ গ্রহণ করবে সংশ্লিষ্ট থানার ওসি। অভিযোগ তদন্ত করবে কে? ওসি নির্দেশিত একজন এসআই, সাব ইন্সপেক্টর। এটা একেবারে একটা চুরির মামলায় পরিণত হয়েছে। এটা চুরির মামলা, যিনি ভুক্তভোগী তিনি ওসির কাছে আবেদন করেন, ওসি তার সুবিধা মতো একজন এসআইকে দায়িত্ব দেন, সেই এসআই এটা তদন্ত করেন, চার্জশিট দাখিল করেন, পরবর্তীতে যা করার সেই এসআই সব করেন। এসআইয়ের উপর নির্ভর করে এই মামলার আসলে ব্যবস্থা যা আছে এটা একেবারে মামুলি মামলায় পরিণত করা হয়েছে এই গুম কমিশনের এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে। এবার দ্বিতীয় যে বিষয়টা বলবেন সেটা হলো নির্দেশদাতাকে দায় মুক্তি দেওয়া হয়েছে। যিনি নির্দেশদাতা, গুমের নির্দেশদাতা হিসেবে গুমের পরিবার অনেকে, আমি আইসিটি উনি তো মেইন ক্রিমিনাল হবে। হ্যাঁ, মেইন ক্রিমিনাল হবেন আইসিটিতে। এটা আপনি কোথায় পেলেন? গুমের নির্দেশদাতাকে অনুমোদন দেওয়া হয়েছে? বলেন, আমি তো দেখছি। শেষ করেন না, আমি শেষ করে তাহলে এখানে যদি কোনো ভুল তথ্য থাকে আমাদের ফ্যাক্ট চেক করতে হবে। অবশ্যই পুরো ফাইলটা আমি আপনাকে দিয়ে দিব, আমি আপনাদের ইউনুস ভাইকে দিয়ে দিব ইনশাআল্লাহ, তাহলে আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। তাহলে আপনি মূল জায়গাটাতে যদি এটা আপনি দেন, আপনি যেটা বললেন যে নির্দেশদাতাকে বলেন, আমি তো আমার কাছে আছে, তো আমি আপনাকে বলতে দিলে তো বলবো, আমি তো বলছি এই অংশটা কি, এই অংশটা কত নম্বর আছে একটু বলতে পারেন? মানে নির্দেশদাতাকে আমরা এইটা ক্লিয়ার করি, আপনি যে ভুল তথ্য দিচ্ছেন, আমি কথা বলতে না দিলে কিভাবে বলবো বলেন? আপনি ওইটা বের করেন, কোথায় পাইলেন? আমি তো সেটা গুগলে বের করেন, কারণ মানুষের কাছে ভুল মেসেজ যাবে, এটা সাংঘাতিক বিপজ্জনক। আমি এখন দিচ্ছি, আপনাকে তো করতে হবে না। তারপরে গুমের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু হলো গুম কমিশন বা যারা থাকবে তারা সব সময় যে কোনো সময় গুম স্থল পরিদর্শন করার একটা ক্ষমতা তাদের ছিল, যেখানে গুমের ঘটনা ঘটবে। এবারে বলা হয়েছে ওই ঘটনাস্থল পরিদর্শন করতে হলে সাধারণ মামলার মতো আপনাকে আদালতে আবেদন করতে হবে। আদালত এটা পরিদর্শনের অনুমতি দিলে সেখানে অধিকার করতে পারবেন। এটাকে তল্লাশি পরোয়ানা বলে। এটা একবারে নর্মাল মামলা যেরকম হয় এটা ভালো দিক না? আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে? অবশ্যই না। আপনি গুম কমিশন তো একটা স্বাধীন মানে সংগঠন। কমিশন একটা মানে সংবিধান স্বীকৃত আলাদা সংগঠন। এটাকে যদি আদালতের দ্বারস্থ হইতে হয় তাহলে বিচারই হবে না। কিন্তু স্যার আপনি কি এটা একটু ক্রস চেক করবেন? মানে অবশ্যই করবেন। দেখেন, ভিকটিম তহবিল বা নিখোঁজ ডাটা এটা গুম কমিশন আলাদা করে তদন্ত করতে পারতো, আলাদা করে এটার একটা খোঁজখবর রাখতে পারতো। এই জায়গাটাতেও হস্তক্ষেপ করা হয়েছে। এইভাবে একে একে করে আপনি যদি বলেন সবচেয়ে বড় প্রহসন করা হয়েছে সেটা হলো এই গুম কমিশন বা গুম প্রতিরোধ প্রতিকার আইন, এটাকে জনমত যাচাইয়ের জন্য দেওয়া হয়েছিল। জনমত যাচাইয়ের জন্য যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে, ওয়েবসাইটে সময় দেওয়া হয়েছে একদিন, তাও রাতের বেলা দেওয়া হয়েছে। এইটা দেখতে দেখতে তো পরের দিন সময় চলে যায়। চিন্তা ভাবনা করা, এটাকে একটা করে দেওয়া। এই তথ্যটা কি মিলছে? হ্যাঁ, অবশ্যই। আপনি মানে টিআইবি বিশাল বড় সাংবাদিক সম্মেলন করেছে যে, এবং টিআইবির বক্তব্য এটা যে একদিনের জন্য এই মতামত গ্রহণের জন্য একদিন সময় দেওয়াটা এটা ছিল একটা প্রহসন জাতির সাথে। সুতরাং আপনি যদি মানে সব মিলে চিন্তা ভাবনা করেন যে আসলে গুম কমিশন বা গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 এটাকে শক্তিশালী করা হয়েছে নাকি দুর্বল করা হয়েছে, একেবারে সব বলতে পারবেন। এইখানে সরকারি কর্মকর্তা যারা
তারা যদি কোনো অবহেলা করে তার জন্য একটা সাজার ব্যবস্থা ছিল 2025 সালে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনের প্রস্তাবনা দিয়েছিল, যে আইনের প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেখানে তারা যদি করা হয়, এখানে তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু খুবই সেনসিটিভ। আমি আসলে 5 আগস্টে দিল্লি ইস্যুটা একটু পরে আসি, যদি শহীদুল্লাহ বাবুল একটু স্পষ্ট করেন। অনেক না, sensitive। এটা আমি বলি, এটা ভুল তথ্য দিয়েছেন উনি, যে গুমের হুকুমদাতাকে মানে আইনের আওতায় আনা যাবে না। এটা টোটালি একটা ভুল তথ্য, মিসলিডিং, দায় মুক্তি দেওয়া হয়েছে। মানে এই ধরনের অসত্য তথ্য এই গণমাধ্যমে দিলে এটা যদি প্রমাণ করতে পারে ভালো। এখানে আমি বলি একেবারে খসড়া, পত্রিকায় ইউজ আমি হয়েছে। বলি এই যে প্রথম অভিযোগ একত্রে করবেন, দায়মুক্তি দেওয়া হচ্ছে নির্দেশদাতাকে। কি অভিযুক্তরাই করবেন গুমের তদন্ত, দায়মুক্তি দেওয়া হচ্ছে নির্দেশদাতাকে। এটা কি দায় মুক্তি হলো নির্দেশদাতাকে? এটা আমি বুঝলাম না। গুমের যে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশদাতাকে। আমি পড়ছি বলা হয় যে মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তির স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠানকে গুম প্রতিরোধে 26 গুমকে স্বতন্ত্র, আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুম প্রতিরোধে দায়ী ব্যক্তিদের প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার, গুম হওয়া ব্যক্তির সন্ধান, ভুক্তভোগী তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ, পুনর্বাসন নিশ্চিত করার একটি সমন্বিত আইন কাঠামো প্রতিষ্ঠা করা হবে। শুধু তাই না, আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, গুম হওয়া ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিত বিচার, ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা, সাক্ষী, অভিযোগকারী, তথ্য প্রকাশকারী, ভুক্তভোগীর গোপনীয়তা, নিরাপত্তার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ভুক্তভোগীদের তদন্তের অগ্রগতি, ঘটনার প্রকৃত তথ্য, গুম হওয়া ব্যক্তির অবস্থান, পরিণতি জানার অধিকার স্বীকৃত হয়েছে। তাদের মাধ্যমে আইনগত সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণ তৈরি। আচ্ছা, এই যে পুলিশ মারা হয়েছে, এই তদন্ত তো পুলিশ করছে। আলাদা কোনো তদন্তকারী সংস্থা আছে আমাদের এখানে তদন্ত করার মতো? বাংলাদেশে কে করবে? আর্মি করবে? এটা হয়? আমার কথা হলো না, পুলিশ এই যে যেমন প্রদীপ হত্যা হয়েছে, অতি প্রদীপ, তারও তো তদন্ত পুলিশ করেছে, তার ফাঁসি হয়নি? বাংলাদেশে আইনই তো হয়েছে। আমার বক্তব্য হলো আপনি তদন্তটা, আমার কথা হলো ওনরা তো গুমটা নাকি বিএনপি গিলে খাইয়ে ফেলছে। এটা জীবনে আমি কথা বলি, ওনরা বলছে গুম তো আর কোনোদিন আসবে না, আলোর চিহ্ন দেখবে না, জুলাই সনদ শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন গুমের আইন আসছে, আপনি সংসদে এটার আপনি কি আপনি সংসদে বিল আনবেন, এটা পরিবর্তন হইতে পারে। যেখানে আপনি ধরাই দেন যে এই জায়গাটায় হুকুমদাতাকে বাতিল করা হয়েছে, এটা করা হয়েছে, এটা করা হয়েছে, এগুলো আপনি সংসদে নিয়ে আনবেন। পার্লামেন্টে যখন আইন পাস হবে তখন তো আপনার বলবার সুযোগ আছে। কিন্তু আপনি যে অসত্য বললেন গুমায়ের আইন হবে না, এইটা নিয়ে মানুষকে যে বিভ্রান্ত করলেন যে জুলাই সনদ আর হবে না, এটা তো হইল এবং হচ্ছে, এবং আরো অনেকগুলো ফাঁক ফোকর ছিল। যেমন একটা মারাত্মক পীড়াদায়ক ব্যাপার ছিল, ওনাদের গুম নিয়ে উনি কাজ করেছেন কিনা আমি জানি গুম হওয়া পরিবারের একটা নিদারুণ একটা কষ্টের ব্যাপার ছিল। তাদের মানে ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না, তার যে সহায় সম্পত্তি সেইগুলো তার পরিবার ব্যবহার করতে পারে না। এরকম অনেক ঘটনা আছে। হ্যাঁ, যারা একটা মানে অনেক টাকা ছিল কিন্তু সেই টাকা তারা ব্যবহার করতে পারছে না একটা সহায় সম্বল অবস্থায়। এই আইনের মধ্য দিয়ে মানে 5 বছরের মধ্যে ডেথ সার্টিফিকেট বা গুম সার্টিফিকেট পেলে তিনি তার সহায় সম্পত্তি ব্যবহার করতে পারবেন। এই দুর্বলতাগুলো তো ছিল, সেই জন্য তো আইনটা সংশোধন করবার প্রয়োজন ছিল। সেই জন্য আমরা বলেছি গুম বা মানবাধিকারের যে আইনগুলা, সেই আইনগুলো আমরা সংশোধন করি। এর মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে আমরা বলবেন, হবে না যেটা বলছেন। যাই বলেন, পুলিশকে যদি পুলিশের এই তদন্ত করার দায়িত্ব সালাউদ্দিন আইয়ুবী ভাইরে আমরা তদন্ত করার দায়িত্ব এটা আসলে কে করতে পারে? পুলিশ অপরাধ করলে সেই পুলিশকে যখন আমরা শাস্তি পেতে দেখি, তখন পেছনে গেলে আমরা দেখি সেই তদন্তটা কোনো পুলিশই করেছিল। বলে গেলেন, দেখেন আন্তর্জাতিক সনদ বলছে গুম কমিশনের স্বতন্ত্র তদন্ত ক্ষমতা থাকবে, কার্যক্রমের উদ্যোগের জন্য যথাযথ থাকবে, ব্যক্তিরা থাকবে গুম কমিশনের জন্য। এই যে মাদক বিরোধী আইন হয়েছে কিছুদিন আগে, সংসদে অনুমোদন হয়েছে, আপনারা দেখেছেন মনে হয়। মাদক বিরোধী আইনে স্বরাষ্ট্রমন্ত্রী এটা সংশোধন কেন নিয়ে এসেছেন, এটা প্রত্যেকটা আইনের পিছনে একটা উদ্দেশ্য ও কারণ সম্বলিত একটা থাকে, ছোট্ট একটা ব্রিফ থাকে আর কি, এই কেন দেওয়া হয়েছে। যেমন আইজিপি শহীদুল হকের বিচার কে করতেছে, তদন্ত কে করতেছে? সর্বোচ্চ পুলিশ আইজি, তারপরে আরো আরেকজন আইজি, তারপরে পুলিশ কমিশনার যারা ছিলেন, যারা গ্রেপ্তার আছেন, তাদের তদন্তটা কে করছে? পুলিশই তো করছে, আলাদা কোনো তদন্ত সংস্থা তো নাই। সেটা যদি আমরা করতে পারি, কমিশন, আলাদা তদন্তের ব্যবস্থা, দুদকের মতো, তাহলে সেটা আমরা করব। সেটা নিয়ে তো কোনো কথা নাই। বলার চেষ্টা করছেন, তার মানে স্পষ্ট যে অন্যান্য অপরাধের মতো গুম একটা স্বাভাবিক অপরাধ। আচ্ছা, যাই হোক, আমি শিওর এটা আপনাদের দলের মধ্যে, বিরোধী দলে যে 11টা দল আছে, মতো এটাকে ট্রিট করা হচ্ছে। 11 দল যারা আছেন তারা নিশ্চয়ই এটা নিয়ে যে ভালো আলোচনা হচ্ছে। ওনারা যে বলার চেষ্টা করছিল যে গুম কমিশন আর হবে না,
জি। সংসদে বা এই যে টকশো গরম করতো, জি। যাক ওই জায়গাতে হয়েছে। এখন গুমের যে ফাঁক ফোকর আছে এর মধ্যেও থাকে, সেটা আমরা শেষ আসলে করবো গুম নিয়ে ইনশাআল্লাহ। হয়ে গেল। আলোচনা করার প্ল্যান আমার ছিল না, কিন্তু আপনি সেটা আনলেন। লাভ হলো যেটা নিয়ে আপনি আলাপটা আমাকে হয়ে গেল। বলেছিলেন যে যখন পড়ছিলেন তখন বলছিলেন যে এটা নিয়ে আপনার কাছ থেকে হ্যাঁ, জানতে আমি চাই। একটি বিরতিতে ওরা যাবো। ভাই সেই জন্য বললেন আমি যে- বলতেছি ভাই বলছিলেন এই যে এটা- জুলাই সনদের প্রত্যেকটা একটা করে এইভাবে আমরা পূরণ আপনি কি করবো কোনো ইনশাআল্লাহ। প্ল্যান করেছে এটা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হবে গুম কমিশনের এই আইনটা নিয়ে? হিসেবে ইতিমধ্যে আমরা আলাদা একটা ব্রিফ, এটা মানে মাত্র মন্ত্রী পরিষদ অনুমোদন হয়েছে, সকালে বিকালের মধ্যে আমরা ব্রিফ রেডি করেছি ইতিমধ্যে। আচ্ছা, নিশ্চয়ই আমরা এটা নিয়ে কথা হবে, Good, কথা এটা বলবো। পরামর্শ দিবেই হ্যাঁ, হবে, এটা একটা- রেটিফাই হতে পারে, পার্লামেন্টও হতে পারে। ভাই, আমি একটা আমরা- বিরতি নিচ্ছি, এটাই তো বিরতি থেকে ফিরে গণতন্ত্র। এসে আমি 5 আগস্টে দিল্লি যেভাবেই ইস্যুটা নিয়ে হোক, কথা বলবো। জি, আমরা চাই যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই সাহসটুকু না করুক যে আমার কোনো ভাইকে ইলিয়াস একদম আলীর মতো। একদম। মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে একটা বিষয় একটু জানবো, একদম আপনার রাজনৈতিক প্রজ্ঞা থেকে এবং ঠিক এই মুহূর্তে সরকারের দলের একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আপনার অবজারভেশন থেকে বলবেন। একদিকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত সরকার ব্রিক্স সম্মেলনে এবং সৌজন্য আমন্ত্রণ অনেক আগে থেকে জানানো হচ্ছিল, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সফট ডিপ্লোমেসি করেছেন মালয়েশিয়া, তারপর তিনি ঘুরে এসেছেন চীনে। অন্যদিকে শেখ হাসিনা বক্তব্য দিবে কিনা, রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে কিনা, এখনও হার্ডলাইনে যেতে পারেনি, স্পষ্ট করেনি ভারত। যদি 5 আগস্টে শেখ হাসিনা তার কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে সেই দেশ সফরের ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে কিনা আসলে আমাদের না, প্রধানমন্ত্রী? অবশ্যই পারে। শোনেন, হয়েছে কি, মানে আমাদের মানে আমেরিকা, ইউএসএ, তাদের ধরেন একটা রপ্তানি, আমাদের একটা বিশাল মার্কেট আছে তাদের হাতে, এটা তাদের একটা বার্গেনিং ইস্যু বাংলাদেশের সাথে। চায়নার একটা তার একটা বড় ডেভেলপমেন্ট পার্টনার আমাদের, এটা তাদের একটা বার্গেনিং এর ইস্যু। তো এখন ইন্ডিয়ার হাতে আছে আমাদের শেখ হাসিনা, এটার তারা একটা বার্গেনিং এর ইস্যু বানাই ফেলছে বা পণ্য বানাই ফেলছে, হতে পারে এরকম একটা ইস্যু। হ্যাঁ, বাংলাদেশের, আমরা তো ভারতের সাথে কখনোই মানে বাংলাদেশের মানুষ আমরা সম্পর্কের অবনতি চাই নাই, শত্রু ভাবাপন্ন আমরা চাই নাই। এখন তাদের হাতে তারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে এবং তারা বলেছিল স্বল্পকালীন সময়ের জন্য তারা দিয়েছে। এখন তাকে নিয়ে যদি কূটনৈতিক চাল চালা শুরু করে বা তাকে দিয়ে ওখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করে, অবশ্যই ভারতের সাথে আমাদের যে একটা কি বলে মানে কূটনৈতিক যে আবার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হবে, সেটা হওয়া একটা কঠিন বাস্তবতায় চলে যাবে। সেই বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, আমি দেখছি। এবং ওনারা যে ব্রিক্স সম্মেলনে দাওয়াত দিয়েছেন, সেটা প্রধানমন্ত্রী কি বিবেচনা করছেন বা কতটুকু বিবেচনা করবেন যদি এই রাজনীতিগুলো হয়। বিগত দিনে বাংলাদেশের ইস্যুতে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হবার জন্য যত রকমের মানে অপচাল, সেগুলো কিন্তু আমরা দেখেছি, এগুলো দেখেছি। খুবই দুর্ভাগ্যজনক যে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের, প্রতিবেশী রাষ্ট্রের উপরে এইভাবে নগ্ন যেভাবে হস্তক্ষেপ, এটা শুধু এই বিজেপি না, কংগ্রেসের আমল থেকে শুরু হয়েছে। সুজাতা সিং যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করেছেন, আমাদের রক্তকরণ হয়েছে বাংলাদেশের মানুষের। এটা করতে পারে না, এটা প্রভুসুলভ আচরণ বা দাসসুলভ আচরণ আমাদের এখানে যে সরকার ছিল। তারপরের দুইটা নির্বাচনে একইভাবে করেছে। আমাদের অনেকগুলো অভিন্ন নদীর পানির একটা হিস্সার ব্যাপার আছে, যেটা যেমন গঙ্গা থেকে শুরু করে, ফেনী নদী থেকে শুরু করে অনেকগুলো এইখানে। তারপর আমাদের বিশাল একটা বাণিজ্য বৈষম্য এখানে আছে। আমাদের সীমান্তে যেভাবে কিল করা হয়, সেইভাবে মানুষ পৃথিবীর কোনো সীমান্তে তো হত্যা করা হয় না। আপনি তো বলছেন, আপনি বলছেন, স্পষ্ট করছেন, বিভিন্ন যুক্তি দিয়ে আপনাদের অবস্থান তুলে ধরছেন, কিন্তু যে দিনটা আমরা ফেলে এলাম গতকাল, যেহেতু রাত 12টা হয়ে গেছে, সেখানে আমরা নাহিদ ইসলামের বক্তব্য শুনছিলাম এবং এটা আগেও এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে আওয়ামী লীগ একটা পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি। না, সেটা রাজনৈতিক বক্তব্য, সেটা রাজনৈতিক। আর আমি তো দেখি ওনরা পক্ষান্তরে আওয়ামী লীগের পুনর্বাসন করছে। কিভাবে করছেন? এই যে ফ্যাসিবাদ, বিএনপির ফ্যাসিবাদ বলে ফেলতেছে। হ্যাঁ, এই যে আমার ভাইও বললো বিএনপি ফ্যাসিবাদ, ওনার দলের কত লোকরে জুলাই মারছে, জুডিশিয়াল কু, বিএনপিকে একজন জুলাইছে ফাঁসিতে, জামাত ইসলামের বলে দিল ফ্যাসিবাদ। মুখের কথা আর কি, কথার কথা। নাহিদ ইসলামরা ওই ধরনের বক্তব্য বলছে যে আওয়ামী লীগকে বিএনপির প্রতিদ্বন্দ্বী কি এনসিপি হইতে পারছে নাকি হইতে পারবে? আপনি কি মনে করেন, ইজ ইট পসিবল? এগুলা এইসব রং চঙের বক্তৃতা, ওরা হয়তো বয়স কম, রাজনৈতিক অভিজ্ঞতা, মানে সস্তা মার্কেটিং দেওয়ার চেষ্টা করে। বাট বিএনপি এখনো মনে করে বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ, নট এনসিপি, নট জামাত। অতএব আমরা এই বক্তব্য উনরা আচ্ছা, আরেকটা কথা মনে করেন, ধরেন বিএনপি নাই বাংলাদেশে, জামাত ইসলাম আর এনসিপি আওয়ামী লীগকে ডিল করার মতো ক্যাপাসিটি রাখে? ইজ ইট পসিবল? পসিবল? ইজ ইট পসিবল? আমার কথা শুনে, না 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 না, এই যে আওয়ামী লীগ যত মিছিল টিছিল যাই করে, আপনি দেখছেন জামাতে ইসলাম বা এনসিপি তাকে বাধা দিতে গেছে কোথাও? দেখছেন? বরং আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায় প্রোটেক্ট করছে, কোথাও কোথাও একা আমার ছাত্র দলের ছেলেরা প্রোটেক্ট করছে এবং এটা করবে। আপনার এটা মনে করবার কোনো কারণ নাই যে এনসিপি বিএনপির প্রতিদ্বন্দ্বী। বিএনপি, আমরা মনে করি যে আওয়ামী লীগ হয়তো নাই এখন, যদি জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে তারা আবার ফেরত আসে কখনো। আমরা তো এটা আগেও বলেছি যে আমরা আইনগত কি মানে নির্বাহী ক্ষমতার মধ্য দিয়ে কারো রাজনীতি নিষিদ্ধ চাই না। হ্যাঁ,
জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে তাদের অপরাধের, যারা ক্রিমিনাল আছে তাদের অপরাধের বিচার হবে। আওয়ামী লীগ কখনো প্রত্যাবর্তন করতে পারে, যদি প্রত্যাবর্তন করে তখন আওয়ামী লীগ বিএনপির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগে হবে, অন্য কেউ না, তাহলে আমরা মনে করছি। হ্যাঁ, আমি একটু সালাউদ্দিন রবি, এবং আপনি মানুষ এই তাই ব্যাখ্যাটা মনে একটু পরিষ্কার করবেন। মানে ফ্রিকোয়েন্টলি ফ্যাসিবাদের দোসর কিংবা ফ্যাসিবাদ টার্মটা ব্যবহার করতে করতে অনেকের কাছে এটা গা সহ চোখ সহ একটা নর্মাল খেলো হয়ে গেছে ওয়ার্ড হয়ে গেছে আর কি, এবং এটা খুব বেশি ব্যবহার হচ্ছে ফর শিওর। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকে আছেন যারা এই কথা বলে মব তৈরি করেছিল এবং পরবর্তীতে আইনের আওতায় তাদেরকে আনা হয়েছে এবং ফাইনালি কমিটিটাকে বিলুপ্ত করতে হয়েছে এবং সার্জিস হাসনাতকে বলতে বাধ্য হয়েছে যে আমাদের নাম ভাঙিয়ে কেউ যদি টাকা চায় 1 টাকাও দেবেন না, কারণ আমরা টাকা নিয়ে রাজনীতি করি না। কিন্তু আদৌ যেটা আসলে সংসদ সদস্য বললেন, আপনি নিজেটা মনে করেন কিনা যে বিএনপিকে বাদ দিয়ে শুধু জামাত এবং এনসিপি আওয়ামী লীগের মতো শক্তিকে ডিল করতে পারবে কিনা, সেরকম অভিজ্ঞতা কিংবা সেরকম সাংগঠনিক শক্তি আছে কিনা? ফেসিবাদ শব্দটার সাথে ছোট্ট ছোট্ট পয়েন্ট জড়িত। জি। এটা এক সময় পাহাড় সমান হয়, হিমালয় চূড়ার মতো আটকে দেয় বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশকে, তখন এটাকে ফেসিবাদ বলে। এবং ছোট্ট ছোট্ট পয়েন্টের একটা পয়েন্ট হলো যে বাবুল ভাই আজকে যে দৃষ্টিভঙ্গি লালন করলেন, জি। যে বিএনপি ছাড়া আর কেউ পারবে না, এই চিন্তাটাই হলো ফেসিবাদের বীজ, যে আমি না থাকলে দেশ ধ্বংস হয়ে না, যাবে। ভুল 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 আচ্ছা করতে আচ্ছা না। আমি না, না, আপনি না, যদি না, সহজ না, করে- না, আমি একটু- না, উনি না, কেন না, মনে আমার করেন- কথা ভুল ভাবে উনি কেন মনে না, 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 করেন এটা ভুল- BNP এটা ভুল ভাবে আমরা না। BNP একমাত্র সালাউদ্দিন, পারবে, আর কেউ পারবে ভাইয়া, না। সালাউদ্দিন, আমি তো আরে সেটা ভাই, বলি নাই। আমরা- আমি বলছি আমার- বিএনপি কে বাদ দিয়ে জামাত এনসিপি কে আওয়ামী লীগকে ডিল করতে পারবে, এটা কি ফ্যাসিবাদী কথা আচ্ছা, হলো? আমি বলি সাজ্জাদ ভাই, সি, সি, ধরুন সি। ধরুন উনি কথা বলেন নাই, উনি এটাই বলেন নাই, কিন্তু আপনি চোখ বন্ধ করে চিন্তা করুন যে বিএনপি না। আপনি সেটা বাদ দেন না, এই যে এটা দৃষ্টিভঙ্গি, এই চিন্তাটা ভয়াবহ বিপর্যয়ের কারণ যে কোনো দেশের জন্য, যে কোনো গণতন্ত্রের জন্য, যে আমরাই যথেষ্ট, আমরা না থাকলে ওনারা কি করতে পারবে, আর ওনাদের কি আছে। এইটা তো আমাদের হাসিনা আপার কথা ছিল আসলে, এই চিন্তাটা ছিল মানে শেখ হাসিনার চিন্তা, যে এই দেশ কার, দেশ আমার, আমার বাবার, এই দেশের মানুষ আমাকে ছাড়া কেউ কাউকে ভালোবাসে, পছন্দ করে, একমাত্র আমাকে পছন্দ করে, কাউকে থাকতে দিবে না। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিছে, তারেক রহমান সাহেবকে দেশ থেকে দূর করে জি, দিছে। জি। এই চিন্তা যখনই ডুববে, যার মধ্যে ডুববে, সে ওই রাস্তায় হাঁটবে, তার গন্তব্য আর কোনো, আমি এটা একটা পাইপলাইনের মতো, উত্তরটা পেলাম না। মিসকোড, আপনি প্রশ্ন করলেন কি সে গেল কোন দিকে? পাইপলাইনের মতো, ওই পাইপে ঢুকে গেলে এখান থেকে আর নদীর কিছু আসার মতো সুযোগ নাই। আমি মানুষের ভিতরে সাথে না। ওই প্রশ্নটা একটু জানতে চাই। দ্বিতীয়, আমি ওই প্রশ্নে এবার আমার যে প্রশ্ন আপনি করলেন যে আসলে জামাত ইসলামী বা পারবে কিনা, এটা হাসিনাকে জিজ্ঞেস করলে ভালো উত্তর দিতে পারে। আচ্ছা। কেন বলবো, যখন এই 1 আগস্ট পর্যন্ত হাসিনা দেখলো তো কোনোভাবে আন্দোলন দমানো যাচ্ছে না, জি। তখন তারা কি করলো, তারা জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে, তখন কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করেনি। তারা বিএনপিকে মনে করে নাই যে বিএনপিকে বন্ধ করলে তারা আন্দোলনে তারা সফল হয়ে যাবে। তারা মনে সদিচ্ছা করেছে, বাবুল বললেন যে এখনো বিএনপি মনে করে তাদের প্রতিপক্ষ আমি আওয়ামী লীগ। বললাম তো যে আপনারা কাদেরকে প্রতিপক্ষ মনে করেন? দেখেন, শেখ হাসিনা স্পষ্ট করেই বুঝতে পেরেছে যে আসলে এই আন্দোলনে যদি জামাত ইসলামীকে, ছাত্র শিবিরকে দমানো যায়, জি। তাদেরকে আটকে দেওয়া যায়, তাহলে আন্দোলন দমে যাবে এই জায়গা থেকে। একদম আমার হাতে জায়গা একদম থেকে- সময় শেষ, একদম শেষের দিকে আরেকটা ইস্যুতে ঢুকতেই হবে। আপনি আপনার বক্তব্য স্পষ্ট করেছেন, কারণ এই আলাপটা এত দীর্ঘ আমি শেষ করতে পারবো না, জি, জি। এবং আমি দুঃখ প্রকাশ করছি শামসুল আলম লিটন, আপনি একটা ছোট্ট মন্তব্য নিতে পারলে ভালোই হতো, কিন্তু পরে একটা বেজে গেছে, একটা নিউজ শুরু হয়ে যাবে, আরেকটি ইস্যু রয়েছে, সেটা একটু কথা বলতে চাই। আমি দেখতে পাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামালউদ্দিন যুক্ত হয়ে গেছেন। জনাব কামালউদ্দিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা সময়টা দিচ্ছেন। দুজন সংসদ সদস্য আমার সামনে, ইতিমধ্যে হয়তো আপনি টিভি স্ক্রিনে দেখছেন, সালাউদ্দিন আইয়ুবী জামাত ইসলামী দলীয় সংসদ সদস্য এবং শহীদুল ইসলাম বাবুল বিএনপি দলীয় সংসদ সদস্য, তিনিও আছেন, এবং যদি তারা মনে করেন তারাও হয়তো আপনার কাছে কিছু জানতে চাইবেন। আমি একটু জানতে চাই যে ঠিক এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলো, বাকিপুর বিহারের একটি জায়গা যেখানে কখনোই বিজেপি হারেনি, এবার বিজেপি সেখানে মুখ থুবড়ে পড়েছে। গুজরাটের মতো জায়গা, যেটা বিজেপির সূতিকাগার বলা হয়, সেখানে তারা স্মরণকালে সবচেয়ে কম ভোট পেয়েছে উপনির্বাচনে। বলা হচ্ছে এর পেছনে ফুয়েল হিসেবে কাজ করেছে তেলাপোকা যে দল সিজেপি, ককরোচ জনতা পার্টির আন্দোলন। আপনার অ্যানালাইসিস কি বলে, এবং আপনি ফোরকাস্টও কি বলে সেটা একটু বলবেন, যে সামনের দিনে বিজেপির কি দেখছেন আসলে? জি, ধন্যবাদ। আসলে এটা তো সুস্পষ্ট, কারণ আমরা এখন জরিপের উপর নির্ভরশীল নয়, আমরা রেজাল্ট পেয়েছি, যেখানে আপনার ভারতের 3টি রাজ্যের 3টি আসনে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনের প্রেক্ষাপট সময় যেহেতু কম আমি বলবো না, কিন্তু আমরা যেটা দেখলাম যে বিহার, যেখানে দীর্ঘদিনের 1995 সালের পর থেকে বিজেপি কখনো হারেনি, কিন্তু বিহারে তাদের পরাজয় নিশ্চিত হয়েছে। এবং 3টি রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশেও দাতিয়া যে রাজ্যটা আছে, সেখানে বিধানসভায়ও বিজেপি হেরেছে, এবং সেটাতে
এটা বলার অপেক্ষা রাখে না যে কংগ্রেস এর আগে 2023 সালেও তারা জিতেছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে গুজরাটটা হচ্ছে তাদের ভোট ব্যাংক, সেখানে স্মরণকালের সবচেয়ে কম ভোট পেয়েছে। এটার পেছনে যে মৌলিক যে বিষয়টি সেটা সামনে আসছে সেটা হচ্ছে যে আপনি সেটা উল্লেখ করেছেন যে ককরোচ পার্টির যে সাম্প্রতিক যে মুভমেন্ট, সেই সাম্প্রতিক মুভমেন্টের তাদের যে তারা শুধু মুভমেন্টেই ছিল না, মুভমেন্টের পরে তারা একটা ফলাফল পেয়ে আসছে। সেই জায়গায় আমি মনে করি যে বিজেপির একটা নৈতিক পতন হয়েছিল যে ককরোচ পার্টির কাছে, কারণ তারা সেখানে তাদের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, যার কারণে এখানে দেখা গেছে যে সবসময় আপনারা দেখবেন যে কোনো একটা মুভমেন্টে যখন বিজয় আসে সেখানে একটা নির্বাচনের ঝোঁকটা সেই দিকে চলে যায়। আর একটা জিনিস যে দীর্ঘদিন ধরে যে শাসন করলেন, এতক্ষণ ধরে আপনারা যে ফেসিবাদের বক্তব্যটা সেখানে শুনেছিলেন, সেই জন্য আপনি দেখবেন যে দীর্ঘদিন ধরে কেউ যদি শাসন করে সেই শাসনটা শাসনকারীরাও ভুলে যায় সেখানে যে নাগরিকের অধিকার কিভাবে নিশ্চিত করা যায়। সেই জন্য ভারতের ক্ষেত্রে আমরা কোনো বিচ্ছিন্ন দিক নয়, ভারত কিন্তু রাজনীতিরই একটা অংশ। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সহ এই যে এশিয়ার মধ্যে এই ধরনের একটা মুভমেন্ট তৈরি হয়েছে, যে মুভমেন্টে যে প্যালাসকে চ্যালেঞ্জ করা, আর এই চ্যালেঞ্জটা হচ্ছে যারা আনকম্প্রোমাইজিং লিডারশিপে থাকে। আমরা এটা কৃতিত্ব কোনো একটা পার্টিকুলার পার্টিকে দিতে চাই না, এটা কৃতিত্ব হচ্ছে যে জনগণের, যে জনগণগুলো এবং পার্টিগুলো ব্যাক এন্ডে কাজ করে, যে তারা জনগণের যে ডিমান্ড আছে, জনগণের যে চাহিদা আছে, সেই চাহিদাকে অ্যাকুমুলেট করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে, একটা লিডারশিপ ব্যাক এন্ডে কাজ করে। জি, আমি একটা বিরতিতে যাই এবং যাওয়ার আগে একটা প্রশ্ন করে যাই। আমরা তো পুরো ক্রেডিট দিচ্ছি হচ্ছে ককরোচ জনতা পার্টির। আপনার মনে হয় কিনা ককরোচ জনতা পার্টি যে দাবিতে মাঠে নেমেছিল, অনেক শিক্ষার্থীরা, ইয়াং জেনারেশনরা, জেনজিরা মাঠে নেমেছিল, কিন্তু একই সঙ্গে যারা আসলে বিজেপির অপোজিশনে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছিলেন সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে নেমেছে, তাদের একটা অ্যাক্টিভিটি এখানে কাজে এসেছে কিনা একটু জানার চেষ্টা করব। শুধুই কি সব ক্রেডিট আমরা ককরোচ জনতা পার্টিকে দেব বিজেপির এই পরিণতির? না, বিজেপির এই পরিণতি অনিবার্য, উত্থান বিকাশ পতন ইতিহাসের চিরাচরিত নিয়ম। বিজেপি এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। তাদের মধ্যে একটা উগ্র হিন্দুত্ববাদ জন্ম নিয়েছিল। আমি বিশ্বাস করি মানুষের বোধ এবং চেতনা ফিরে এসেছে, খালি ওইখানে না, সারা দুনিয়ায় হয়েছিল এবং মানুষ রিটার্ন করবে আমি বিশ্বাস করি। তাদের যে শুভ বুদ্ধি, বুদ্ধির উদয় হবে, সেটা ভারত জুড়ে হয়েছে, আমেরিকায় হবে, সব জায়গায় হবে, আমাদের এখানে হবে ইনশাল্লাহ। আর এই সালাউদ্দিন আইয়ুবী আমার একটা কথাকে সাংঘাতিকভাবে মিসকোট করেছে, খুবই দুর্ভাগ্যজনক। আমি বলেছি যে বিএনপি 2/3 মেজরিটি একটা রাজনৈতিক দল। ইলেকশনের আগে ওনারা বলছে বিএনপি শেষ, বিএনপি থাকবে না, হাসিনের মতো। হাসিনে বলছে বিএনপি 12 টুকরো হবে, এই হবে, এই হবে, মানে লাখে লাখে মরজীবীর কাতারে কাতার গুনিয়া দেখিলাম শেষে 7,500, সেই গল্পের মতো। বিএনপি একবার না 2/3 মেজরিটি এর আগে অনেকবার পাইছে। এই রাজনৈতিক দল বিএনপি, আপনি যতই বিএনপিরে বলেন, আপনি বিএনপিরে বাদ দিয়ে আওয়ামী লীগের ডিল করে ফেলাবেন, এই গল্প যদি আপনি করেন, এটা আর কথায় কথায় ফ্যাসিবাদ যেন স্যালের হাতের মোয়া। বিএনপি এই কথা কইলো, এই বিএনপি ফ্যাসিবাদ, বিএনপি এভাবে তাকাইলো, এই যে বিএনপি ফ্যাসিবাদ। বিএনপি মানে হচ্ছে কি 17 বছর ফ্যাসিবাদের সাথে বাস করে এখন ঘুম থেকে উঠে আর ফ্যাসিবাদের বাইরে যাইতে পারে না। এটা দুঃখজনক। সবশেষ মন্তব্য ভারতের ইস্যুতে থাকি, আর কাউন্টারের দরকার নেই, আপনি ভারতের ইস্যুতে বলবেন। জি, থ্যাংক ইউ। আমি ভারতের ইস্যুতে বলবো, শুধু ভারতের না, পুরো পৃথিবীতেই নির্বাচন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া সব গণতান্ত্রিক দেশে আছে। এটা গণতন্ত্রের জন্য ভয়াবহ পোকা আমি বলবো। এই পোকা যারাই ব্যবহার করতে চেয়েছে অনেক জায়গায় সফল হয়েছে, এটা আমাদের জন্য খুব আশঙ্কাজনক। সর্বশেষ যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ নির্বাচন হলো, এখানে আপনারা দেখেছেন যে যিনি মূলত এই নির্বাচনে কি পয়েন্টে ছিলেন, সেটা হলো ভোটার তালিকা সংশোধন হয়েছে, আপনারা মনে থাকার কথা নির্বাচনে। সেখানে 91 লক্ষ ভোটার বাদ দেওয়ার প্রাথমিক প্রস্তাবনা হয়েছে, পরবর্তীতে 61 লক্ষ ভোটার বাদ দেওয়া হয়েছিল এই ভোটার নির্বাচন থেকে। এবং যিনি বাদ দিয়েছিলেন, যিনি প্রধান ব্যক্তি ছিলেন, তিনি সুব্রত গুপ্ত, ওনার নাম, উনি শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হয়েছেন। আচ্ছা, উপদেষ্টা হয়েছেন। এটা অনেকটা আমাদের খলিলুর রহমান সাহেব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, এখানে এসে প্রধানমন্ত্রী, এখন মানে পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন। এই যে একটা প্রক্রিয়া, ডিপ স্টেট বলা হয়, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক সময় নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়। আমার কাছে মনে হয়েছে যে মানে সব রাজ্যেই এই যে মানে আমি বলবো যে মোদির যে এখন যে কন্ডিশন, এই কন্ডিশনে জয় হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি না সে ডিপ স্টেটকে ইউজ করে এরকম কোনো ম্যানিপুলেটের চেষ্টা করা হয়। আমি শামসুল লিটন আপনার একটা মতামত দিতে চাই। ডিপ স্টেট নিয়ে যখনই কোনো আন্দোলন হয় তখন ডিপ স্টেটের বিষয়টা সামনে আসে, কতটা ডিপ আমরা সেটা জানি না, কিন্তু এটা বারবার সামনে আসে। আপনি আপনার জায়গা থেকে বলবেন যেভাবে আসলে মোদি হাওয়া শুরু হয়েছিল সেই হাওয়াটা বন্ধ হতে যাচ্ছে কিনা এই মুহূর্তে, কি দেখছেন শামসুল লিটন? অবশ্যই ডিপ স্টেট এবং যে কোথাও ককরোচ, কোথাও
জাগো বাংলাদেশ ইত্যাদি নামে নানা সময়ে এস্টাবলিশমেন্ট বিরোধী সাধারণ জনতা ডেভেলপিং জাতির কান্ট্রিগুলোতে এরকম নিউ ডেমোক্রেটিক ওয়েভ তৈরি হয় দশকে দশকে। তবে একটি রাজনৈতিক শক্তির জন্ম যেমন অনেক সময়ের প্রয়োজন, তেমনি মসজিদ, মাদ্রাসা অথবা মন্দির বলুন আর রাজনৈতিক দল বলুন, এটা তৈরি হতে অনেক সময় লাগে, ধ্বংস হতে অনেক সময় লাগে। জি। সো এইটা আমার মনে হয় সেই ওয়েভের অংশ হিসেবেই তাদের নির্বাচনে প্রতিফলন ঘটেছে। আর হিন্দুস্তান সম্পর্কে অথবা ভারত সম্পর্কে আমি একটা কথা বলবো, যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের যে কথা ছিল, দিল্লি যেটি বলেছিল নির্বাচনের পরে সেটি শনৈ শনৈ উন্নতি হবে, সেটি কিন্তু ওইভাবে হয়নি। এখন পর্যন্ত হাসিনার ব্যাপারে হাসিনাকে বাংলাদেশ বর্জন করেছে, হাসিনা মুক্ত হয়েছে বাংলাদেশ, কিন্তু সে হাসিনাকে নিয়ে যদি হিন্দুস্তান বসে থাকে তাহলে বাংলাদেশের কাছে হিন্দুস্তান কিন্তু শূন্য স্থান হয়ে যাবে। সো ডিপ্লোম্যাটিক স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনার জন্যই অর্থনৈতিক এবং অন্যান্য খাতে হ্যাঁ। অবশ্যই দিল্লিকে সবশেষ এই ব্যাপারগুলোতে সবশেষ ফেলা একটা যেতে হবে। বক্তব্য অধ্যাপক কামালউদ্দিন আহমেদ। জি, আমি সবশেষ? যদি হ্যাঁ। সবশেষ বক্তব্য যেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে এই যে একটা ইয়াং জেনারেশন যারা ভোটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা ভোট দিয়ে আন্দোলন করে এক্সিস্টিং বিরোধী পার্টিকে রাজনীতিতে আরো ভাইব্রেন্ট করার জন্য সাহস জুগিয়ে এই জায়গার পালসটা কিন্তু সবাইকে বুঝতে হবে এবং ভারতকে সবচেয়ে বেশি বুঝতে হবে, যে কারণ ভারতের এই যে চ্যালেঞ্জের যে মুখোমুখি হয়েছে সেটার রাজনৈতিক ফলাফল আমরা কোনো একক কৃতিত্ব কাউকে দিচ্ছি না। আমরা বলছি যে রাজনীতিতে এই যে একটা, আমার সহ আলোচক যে কথাটা বললেন যে একটা নিউ ওয়েভ অফ ডেমোক্রেসি, আমি এটাকে বলবো যে নিউ ওয়েভ অফ মুভমেন্ট টু ইস্টাবলিশ দ্য রাইটস অফ দ্য পিপল। এই রাইটস ইস্টাবলিশ করার যে একটা ওয়েভ তৈরি হয়েছে, সেই ওয়েভের ব্যাপারে যারা রাজনীতিকে নিজস্ব গতিতে চিন্তা করে, ডেমোক্রেটিক ওয়েতে না, তারা সবচেয়ে বেশি এখান থেকে লেসন নিতে পারে এবং সেই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং জনগণের অধিকারের ব্যাপারে তারা মুখ্য ভূমিকা পালন করতে হবে। আর সেই ক্ষেত্রে ভোটাধিকার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন আমাদের বাংলাদেশেও 16 বছর ধরে কিন্তু জি, আমরা এখান থেকে আলাপটা শুরু করব এই অর্থে যে অনেকগুলো ইস্যু এখনো রয়ে গেল। পাকিস্তান ইস্যুতে আমরা ঢুকতেই পারিনি, সেখানে আসলে কাশ্মীরে অনেক ধরনের বিক্ষোভ চলছে, গন্ডগোল চলছে, বিশেষ করে যে এএসসি থেকে, সেটা নিয়েও নিশ্চয়ই আলাপ করার চেষ্টা করবো সামনে কোনো একটা আয়োজনে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, একটা দীর্ঘ সময় আপনারা ছিলেন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবারও হাজির হবে ৭১ জানালে। থাকবেন আমাদের সঙ্গে।